দুইটাতেই থাকলো। Okay, so 22 people, 23. I think আমরা শুরু করতে পারি তাহলে। Okay, so and recording. All right, so we started recording also. আচ্ছা, তো আমরা যে জিনিসটা ফার্স্টে, let's have a look at the Google Classroom. এখানে লাস্ট যে জিনিসটা সেটাও আপডেট করা হয়েছিল। Let me open it and share. স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার, বাইরে বৃষ্টি হচ্ছে স্যার, শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমার এই জন্য এখানেও আমি যে ফোন দিয়ে দুইটাতে যে ইয়ে করলাম হটস্পট করে, কারণ ইন্টারনেট আমারও খুব ডিস্টার্ব দিচ্ছে। আমি হেডফোন থেকে বলছি, এখন কি একটু বেটার? জি স্যার, জি স্যার, একটু জোরে বললে ভালো হয় স্যার। হ্যাঁ জি স্যার, ক্লিয়ার স্যার। আমিও হেডফোন থেকে আসি। ওকে, আমিও হেডফোন দিয়ে ইউজ করছি বিকজ নেটে একটু প্রবলেম হচ্ছে আমারও, বৃষ্টি বা ঝড়ের জন্য বা বাতাসের জন্য হয়তো। ওকে, সো let me share the screen. আমি রেকর্ড করছি, so anyone missing this if they miss this ক্লাস thing, they can always do it online also. হ্যাঁ, later on check. আমি একটা নতুন ইয়ে বানিয়ে দেই আগে, let us see. It's very slow. Share screen. Okay, so we are sharing screen. এখানে লাস্ট ক্লাসের যেটা করেছিলাম আমরা, ওই ম্যাটেরিয়ালটা মনে আপলোড হয়নি এখনো, রাইট? তাহলে ওই জিনিসটা আমি আপলোড করে দিচ্ছি। এটা হলো সেন্সরস এন্ড অ্যাকচুয়েটরস। এখানে লাস্ট ক্লাসের ডিসকাশন আর এই ক্লাসের ডিসকাশনটা আপলোড করে দিব। So you will find it here, and that will cover everything. আমাদের টেক্সট বই একটাই আছে, যেটা আই এম শিওর যে আতিফ সাহেব আর আমি একই বই পড়াচ্ছি, তো একটাই বই আছে। এন্ড আমাদের এখানে সিলেবাসটা খুব সুন্দর করে you can just see from the videos and the topic. So ফার্স্ট এর দিকেরটা সবচেয়ে নিচে, তারপরে as we go up আমাদের ডিফারেন্ট টপিক গুলো আছে। এটার মাঝখানে টপিক আছে একটা, that one is the one we had in the physical class. আর অ্যানালগ ফিল্টার্স এরও কিছু অংশ আমরা করেছি physical ক্লাসে, রাইট? That was to do with the amplifier. পরে আমরা ফিল্টারের পার্টটা করেছি অনলাইনে আর কি। So let's start with the book. এখানে গেলে you can find the book. আমরা একটা বই ফলো করছি। So this is the book. Not sure why I can't get this book. Okay.
এটা হাইলাইটও করেছি, এই বইটাই আমরা পড়বো। Okay, so let me get back to আমার ইয়েতে ক্লাসরুমে। Very slow, huh? Okay, দরকার নেই এটা। অলরাইট, এখানে আমরা মার্কও করে রেখেছিলাম। সো ফার্স্টে যেটা আমরা পড়েছিলাম মেজারমেন্ট সিস্টেম বিহেভিয়ার, এইটা অ্যাকচুয়ালি অনলাইনে গেলে ক্লাসরুমে if you go to here and go back, okay, so type of measurement systems এই অংশটা ওইটার মধ্যে আছে। So that's the first one chapter we covered. এখানে আমরা সিঙ্গল সিস্টেম, স্ট্যাটিক, ডাইনামিক, কাপল সিস্টেম এগুলা নিয়ে ডিসকাস করেছিলাম। These are discussion based, and some example ছিল based on spring mass damper, based on vehicle dynamics, এগুলোর কিছু সাসপেনশন সিস্টেম আর কি, এগুলো এখানে আছে। নেক্সট আমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে আমরা প্রবাবিলিটির ব্যাপারটা বুঝেছি, উই রিভিউড দিস। আই উইল সাজেস্ট যে এখানে ওই রিভিউ পার্টটা আরেকবার করে একটু দেখতে। তোমাদের এইটার পরীক্ষা কবে এই সাবজেক্টের? স্যার 23 তারিখ। 23 তারিখ, তাহলে টাইম আছে। আই উইল সাজেস্ট যে এই চ্যাপ্টারটাও আবার একটু দেখতে, কারণ অনেকের কিছু কনফিউশন ছিল। আমরা এটা ডিসকাস করলাম, একটা অঙ্ক ডিসকাস করেছি, বাট ইফ ইউ ফেস প্রবলেম এগেন আফটার রিভিউইং, আমি আবার রিভিউ করতে পারি, অসুবিধা নেই, উই হ্যাভ টাইম, সো উই ক্যান রিভিউ দিস। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পার্টটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স। আর প্রবাবিলিটির পার্টটা ছিল আমাদের হলো যে বেসিক্যালি প্রবাবিলিটি ডেনসিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ভিতরে ছিল ডিফারেন্ট টাইপের, এই যে হলো নর্মাল ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি, and normal distribution দিয়ে মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং প্রসেসেস আমরা মডেল করে এটা বললাম। তারপরে একটা ওয়ার্ক এক্সাম্পল ক্লাসে ডিসকাস করেছিলাম আমরা। সো ইউ গো থ্রু দিস, এটাতে যদি কারোর প্রবলেম থাকে আমরা এটা আবার রিভিউ করতে পারি। স্যার আমাদের এই চ্যাপ্টারের রিভিউ ক্লাস নিলে ভালো হইতো। এটাতে এই যে প্রবাবিলিটি, ইয়েস স্যার। আচ্ছা রাইট, এটা কি আবার শেয়ার চলে গেল নাকি? আচ্ছা, আমারটা কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং হচ্ছে স্যার। আচ্ছা, হ্যাঁ, গুড। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, কারণ আমি ওই লাস্ট টাইমও আরেকটা ক্লাস মনে নিয়েছিলাম, তখন মনে আইপি ডিপার্টমেন্টে ছিলাম, তখনও দেখলাম যে এটাতে একটু কনফিউশন হয়। আমাদের এখানে এমআইএসটি তে তো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে কি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর একটা ক্লাস নেওয়া হয় মনে হয়, বাট তারপরেও প্রবাবলি বিকজ ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম গুলো একটু ডিফারেন্ট, তো ওই জন্য হয়তো অনেকের কনফিউশনটা রয়ে যায়, বা আগে শেখানো হয়, ফোর্থ ইয়ারে এসে বা থার্ড ইয়ারে এসে অনেক ভুলে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। আমি যেটা করব তাহলে যে ওকে ফাইন, এটার জন্য যদি প্রবলেম হয় আই ক্যান টেক অ্যানাদার রিভিউ ক্লাস ফর দিস অলসো, নো প্রবলেম। আমাদের হাতে তো টাইম আছে, তাই ইউ ক্যান গিভ মি আ টাইম, মেবি নেক্সট উইক, যখন তোমাদের পরীক্ষা নাই বা অল অফ ইউ 7 ক্যান তারিখ থেকে তো এক্সাম শুরু হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে কবে করলে ভালো হয়? স্যার 20 তারিখের পরে স্যার, 20 তারিখে করলে ভালো হয় স্যার, মানে 23 তারিখে এক্সাম তো, আর একটা এক্সাম আছে স্যার 20 তারিখ। 20 তারিখ স্যার রাতের দিকে, আর 21 তারিখ সকালের দিকে।
হ্যাঁ, আমার অসুবিধা নাই। আনলেস যদি অফিসের কোনো কাজ না দেয়, I have no problem. আর যদি উইকেন্ডেও তোমাদের সুবিধা হয়, আমি করতে পারি কোনো সময়। কারণ তোমাদের তো এরপর পরীক্ষাও শুরু হয়ে যাবে। ওরকম করে জি করে স্যার, 20 তারিখ অথবা 21 তারিখে নিলে ভালো হয়েছে। ঠিক আছে, আমাকে জানাও। আমি তাহলে ওইভাবে করব, অসুবিধা নেই। জি স্যার। আর অ্যানালগ ইলেকট্রিক্যাল ডিভাইসেস অ্যান্ড মেজারমেন্টের ভিতরে আমরা হলো বেসিক্যালি অ্যাম্প্লিফায়ার আর ফিল্টার। কারণ এই ২ টা জিনিসই খুবই ইম্পোর্টেন্ট। অ্যাম্প্লিফায়ার বিশেষ করে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্স উই ইউজ ইন ডিজাইনিং PID কন্ট্রোলার্স। তো আমাদের বেসিক জিনিসগুলো ওখানে আমরা ডিসকাস করেছি। আর ফিল্টার্স এর পার্টে আমরা ফিল্টার দেখলাম। ৪ টাইপের মেইন ফিল্টারিং প্রসেস আছে: লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, আর একটা কি নচ। তো এই ৪ টা দেখলাম। এন্ড দেন তারপরে লো পাস ফিল্টারের মধ্যে সবচেয়ে কমন যেটা বাটারওয়ার্থ ফিল্টার, সেটার আমরা অঙ্ক করেছি। উই ডিসকাসড এন্ড উই ফাউন্ড যে কিভাবে এটা করতে হয়। সো দ্যাট এসেনশিয়ালি ফিল্টার যে জিনিসগুলো করে সেটা হচ্ছে যে কোনো সেন্সরে নয়েজটাকে রিডিউস করে। এন্ড ওয়ান ওয়ে টু ডু দিস noise reduction is you decide whether your high frequency noise or your low frequency noise, low frequency or your high frequency signal that's coming from your sensor, কোনটা actually noise. তো বাটারওয়ার্থ ফিল্টার ইউজুয়ালি যেটা করে যে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ গুলাকে ক্যান্সেল করে। And আমরা এটা দেখলাম যে এটা কিভাবে হয়, দি প্রসেস, এবং এটা একটা অঙ্ক আমরা করেছি। আর একটা অঙ্ক হলো যেটা প্র্যাকটিস করতে বলেছি। সো দিস ইজ দ্য স্যার ওই ম্যাথের জন্য আমাদের যে স্যার ডাটাটা দরকার ছিল ওই টেবিলটা কি দেওয়া থাকবে স্যার? যদি কোনো ডেটা বা কোনো কিছু থাকে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ক্লাসে মানে পরীক্ষায় এনিথিং ইউ রিকোয়ার ওই জিনিস দেওয়া থাকবে, ডেটা বা ওইটার স্যার কোনো। স্পেসিফিক্যালি যদি বলি স্যার ওই 6.7 যে আমরা প্রবলেমটা করেছিলাম স্যার, তো ওইখানে আর কি স্যার দুই ভাবে করা ছিল। একবার লেখা ছিল যে 50 ওহম রেজিস্ট্যান্সের জন্য আমরা হচ্ছে ডিরেক্টলি 32 মাইক্রো ওহম ইয়াটা পাই স্যার, ওই হ্যাঁ, ক্যাপাসিটেন্সটা পাই। তো এটা তো হ্যাঁ, ডিরেক্টলি এরা হচ্ছে একটা মুখস্থ টাইপের ভ্যালু বলে দিছে বা জানার কথা, এরকম টাইপের একটা ব্যাপার। ও ও আর ও আচ্ছা, ওইটা এক্সপেক্ট, হ্যাঁ রাইট, এটা তো বলে ওইটা দিয়েছে। তো স্যার হচ্ছে আমরা নাও জানতে পারি আমাদের যে ডাটা আসবে সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যদি টেবিলটা দেওয়া থাকে তাহলে আমরা আর কি ওই ফর্মুলা দ্বারা করতে পারবো। হ্যাঁ, যদি ওই জিনিসটা প্রয়োজন হয় তাহলে ওটা দেওয়া থাকবে। আর যদি ওটা দেওয়া না থাকে তাহলে আমাদের ক্যালকুলেশনে এসেছিল যেরকম 33 ওম। সো ওম জি না স্যার। ফারাড, ফারাড মনে হয়, না মাইক্রো ফারাড মনে হয়। জি স্যার। ক্যাপাসিটর, তো ক্যাপাসিটর, হ্যাঁ মাইক্রো ফারাড। জি স্যার। তাহলে যদি প্রয়োজন হয় যে ওটা টেস্ট করা হবে স্টুডেন্টদের, তাহলে ওই টেবিলটা দেওয়া থাকবে। আর যদি টেবিলটা না দেওয়া থাকে তাহলে যেই ক্যালকুলেশন করে যেই ক্যাপাসিটরের মানটা পাওয়া গেছে ওইটা দিয়ে ক্যালকুলেশন কন্টিনিউ করলে চলবে। এটা অনেকটা ওরকম আর কি, ইয়ে, যে স্পেসিফিক জিনিস যদি কোনো কিছু প্রয়োজন হয় যেটা স্টুডেন্টের জানার কথা না, তাহলে ওটা দেওয়া থাকবে। আর না দেওয়া থাকলে ক্যালকুলেশন থেকে যে ভ্যালু ওইটাই। স্যার কোন ক্যাপাসিটেন্সের ম্যাথটা স্যার? যে অঙ্কটা আমরা করলাম। স্যার কোন চ্যাপ্টারে স্যার? প্রবাবিলিটির? না না, না, ওটা চ্যাপ্টার 6 এর কথা এই বলছি। যে এখানে, এই যে এইটা আর ফিল্টারের এই ম্যাথ, এটা ফিল্টারের ফিল্টারের। ও ফিল্টারের আচ্ছা আচ্ছা। ভিতরে। জি স্যার। স্যার এই প্রবাবিলিটি তো যেগুলা প্রয়োজন, কোনো ওই যে জেড টেবল। প্রবাবিলিটিতে ওই যে ট্যালি করার কথা বলছিলেন, মানে পরিসংখ্যানের মতো একটা হিস্টোগ্রাম হ্যাঁ, এঁকে তারপরে আমাদের আগাইতে বলছেন। ও স্যার ওকে, আচ্ছা ইন আচ্ছা দ্যাট কেস তো ডাটাটা টেবিলটা দেওয়া থাকার কথা স্যার। আচ্ছা, ওইটা হলো 2 রকম হবে। আমরা তাহলে এটা ফিল্টারটাকে একটু শেষ করে নেই। ফিল্টারটাতে যেটা বলছি যে যদি স্পেসিফিক্যালি ডিজাইন করতে চাওয়া হয় যে না একদম অ্যাকুরেট, তাহলে ইন দ্যাট কেস টেবিলটা দেওয়া থাকবে। সো ইউ ক্যান সিলেক্ট ফ্রম দ্য টেবল। হ্যাঁ, কারণ এই জিনিস তো একজন জানার কথা না। আর যদি হয় যে এটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনের যে মান সেটা দিয়ে যে ডিজাইন করবে ওইটা রাফ ডিজাইন, তাহলে ইন দ্যাট কেস টেবিলটা দেওয়া থাকবে। হ্যাঁ, দেন ইউ ফলো হোয়াট ভ্যালু ইউ গেট ইন ইউর ক্যালকুলেশন। এটা সে ফর এক্সাম্পল পরীক্ষায় আসলো বাটারওয়ার্থ ফিল্টার অ্যান্ড ইউ ডু দ্য ক্যালকুলেশন, ইউ ফাইন্ড যে ক্যাপাসিটার মান সে আসছে 100 মাইক্রোফ্যারাড or 95 microfarad. So you proceed with that. আর টেবিল দেওয়া আছে, টেবিলে যে দেন you see although you have calculated 95, the closest one is 100 microfarad, তাহলে 100 microfarad নিয়ে করতে হবে। স্যার আমি অ্যাকচুয়ালি এটার কথা বলিনি স্যার। স্যার আপনি একটু 6.7 ওই ম্যাথের মানে পেজটা যদি একটু বের করতেন স্যার তাহলে সুবিধা হতো। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা, তাহলে ওইটাতে যাই। আর তারপরে মানে প্রবাবিলিটি স্যার আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি যেটা বললেন স্যার যে ক্যালকুলেশন করব ওই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা, তো স্যার এটা ক্যালকুলেশনের জন্যই তো স্যার আমাদের কিছু ভ্যালু দরকার থাকে স্যার। তো ওই হ্যাঁ, ক্ষেত্রে ওই সেই ভ্যালুগুলো দেওয়া ভ্যালুগুলাই, থাকবে। হ্যাঁ স্যার, তো সেই ভ্যালুগুলা ছাড়া এখানে ধরে নিয়েছিল যে 50 ওহমের জন্য আমাদের 32 মাইক্রোফ্যারাড ইয়ার দরকার হয়। আচ্ছা, আমরা আসি ওইটাতে। এই যে না, জি এই স্যার, এই প্রবলেমটা, হ্যাঁ, জি স্যার, স্যার একটু এখানে নিচে যান স্যার তাহলে এরকম, দেখতে পারবেন। হ্যাঁ, এইগুলা কিছু জিনিস দেওয়া থাকবে, হ্যাঁ। জি আর স্যার। যদি আমি সাথে আরো যদি জিনিস দেওয়া থাকে, সে ফিগার বা টেবল, তাহলে আইদার ইউ উইল সি ইট মেনশন হিয়ার, সাপোজ ইট উইল সে মেবি কোন একটা ফিগার দেওয়া আছে, হ্যাঁ, যেমন ধরো এই ফিগারটা মেবি আমি চাচ্ছি যে এটাতে কোনো কিছু ইন্টারপ্রিট করার জন্য, মেবি এই যে এটা থেকে এই ফিগার, হ্যাঁ, বা এখানে নিচে এসে যেই ডেসিবল ফিগার এটা, তাহলে এটা বলা থাকবে, ইউ উইল সি সামথিং লাইক দিস, যে সাপোজ ইন এক্সাম এরকম একটা কোয়েশ্চেন আসছে, ওইটা হলো মেবি কোয়েশ্চেন 2, তাহলে এখানে লেখা থাকবে যে ফিগার ফর কোয়েশ্চেন নাম্বার 2, হ্যাঁ, সো ইউ ক্যান রেফার। এন্ড এটা সাধারণত কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনের পরেই থাকবে, আর না হলে অ্যাটাচমেন্ট হিসাবে টেবিল এন্ড ফিগার হিসাবে থাকবে, ঠিক আছে, সাথে। সো কোয়েশ্চেন পেপারটা নিয়ে একটু ভালো করে দেখে নিও, তাহলে সুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে তোমার ওটাতে যাই, চলো, তুমি স্যার আসতে বললা, এই যে স্যার হ্যাঁ। এখানে এই যে উইথ আর ইজ ইকুয়াল টু 50 ওহম এই লাইনটা একটু দেখবেন স্যার। উম, ও, এটা দেওয়া আছে এই যে এখানে। স্যার 50 তো দেওয়া আছে, বাট এটার জন্য কোন রেজিস্টারটা দরকার এখানে ক্যালকুলেশন ছাড়াই ডিরেক্টলি এটা ধরে নিয়েছে যে 32, এর পরে যে ক্যালকুলেশন করছে ওইভাবে যখন বের করতে যাব তখন তো আমাদের এই যে এই ভ্যালুগুলা জানা থাকা লাগবে আর কি স্যার, যেমন C1, তারপর স্যার এই এই ব্যাপারটা স্যার কি স্যার, মানে এখানে তো ডিরেক্টলি ধরে নিল। আচ্ছা, না, এটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশন থেকে আসছে, এই যে ইউ সি আর সি, ও আচ্ছা আর আচ্ছা, এর সরি। মানটা হলো 50 ওহম, হ্যাঁ। জি স্যার। তাহলে ক্যাপাসিটেন্স এর মানটা কত? আমরা টাউ আমরা জানি হলো টাইম কনস্ট্যান্ট। এটা তোমরা অ্যাকচুয়ালি শিখেছো। আই থিংক এটা আসলে হয় কি যে ভুলে যায়, কারণ ডেফিনিটলি স্টুডেন্টের চর্চা কিভাবে থাকবে, তো মাঝে অন্যান্য কোর্স পড়ে তো। এটা আমি সিওর তোমরা ইন্টারমিডিয়েটে শিখেছো, ফিজিক্স এর মধ্যে ছিল। আর তারপরে একবার শিখেছো তোমরা হলো ওই যে সার্কিটের কোর্স ছিল না তোমাদের ইলেকট্রিক্যালের? ওখানে ছিল যে তোমার টাউ টাইম কনস্ট্যান্ট ফর রেজিস্টার ক্যাপাসিটর সার্কিট, ওইটাতে ছিল যে টাউ ইজ ইকুয়াল টু আরসি, এবং একটা ক্যাপাসিটর ডিসচার্জ হতে ইউজুয়ালি 5 আরসি, মানে 5 টাউ টাইম প্রয়োজন হয়। সো ওইখান থেকে ইকুয়েশনটা আসছে। এখানে ওরা বসা দিছে, এক্সপ্লেন করে না, বিকজ দে থিঙ্ক নাও উই আর ইন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, ওই জন্য আর এক্সপ্লেন করে নাই। বাট এই আরসি, এটা টাউ টাউ এর ক্ষেত্রে আমরা এই মানটা আগে পেয়েছি। ওইটা তখন ইউ সে ওয়েল আই নো রেজিস্ট্যান্স ইজ 50 ওহমস, সো ক্যাপাসিটেন্স এটাতে ডিভাইড দিলে ক্যাপাসিটেন্স আসবে, আসবে কিন্তু সামথিং 10 টু দ্য মাইনাস সামথিং ফ্যারাড, দেন দে কনভার্টেড দ্যাট টু 32 মাইক্রোফ্যারাড। So you can keep it also in farad instead of converting to microfarad, হ্যাঁ, আই গট ইট নাও বিকজ স্যার। যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ মাইক্রো নিলে কিন্তু আবার তাহলে সাবধান থাকতে হবে, মাইক্রোটা কিন্তু এসআই না, সো যখন আবার মাল্টিপ্লাই করবা ইউ কনভার্ট অল টু এসআই, তো এখানে ইউ ক্যান ডু 32 টাইমস 10 টু দ্য মাইনাস 6 ফারাড, সেম। আচ্ছা, তো এইটা আমাদের ইকুয়েশন দিয়ে পেতে পারি। অল্টারনেটিভলি তারা বলছে যে আমরা এই ফিগার আর টেবিল থেকেও পেতে পারি, হ্যাঁ। তো আমরা তখন ওই 6.30 আর টেবিল 6.1, সো উই ওয়েন্ট আপ টু সি ফিগার 6.30, এই যে দিস ওয়াজ দি ফিগার যে অ্যারেঞ্জমেন্টটা, অ্যান্ড দেন টেবিল 6.1, এই যে এখানের যে জিনিসগুলো নর্মালাইজ এখানেও দিয়ে দিয়েছে, রাইট, 2টা 3টা 4টা মাল্টি স্টেজের জন্য ক্যাপাসিটর কিরকম। আমরা জানি যে বেশি স্টেজ গেলে তখন ইন্ডাক্টর প্রয়োজন, আর যদি একটা স্টেজ নেই কে ইকুয়াল 1, সেটা এখানে পাবা না, নিচে এখানে দেওয়া আছে নোটে, যে কে ইকুয়াল 1 মানে সিঙ্গেল স্টেজ বাটারওয়ার্থ ফিল্টার, তখন নর্মালাইজড ক্যাপাসিটর যেটা, এটা হলো 1 মাইক্রোফ্যারাড, হ্যাঁ, ফর রেজিস্ট্যান্স। অ্যান্ড হোম যদি হায়ার স্টেজ হয় তাহলে
আবার ইন্ডাক্টরও প্রয়োজন হবে। এই তো তোমাদের সুবিধার জন্য যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে তাহলে এই ইকুয়েশনটা তোমাদের জানতে হবে, সো ইউ কুড ক্যালকুলেট ডাইরেক্টলি ফ্রম দ্য ইকুয়েশন। বাট কেউ যদি চায় যে ফিগার আর টেবিল থেকে করতে হবে, সো তাহলে ওই জন্য পরীক্ষায় এই ফিগার এন্ড টেবিলও থাকবে। সো দুইটাই থাকবে, হুইচ এভার ওয়ান ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ। ওইটার উপরে কোনো বাধ্যবাধকতা নাই যে টেবিল দিয়েই করতে হবে বা ইকুয়েশন দিয়ে। সো থ্যাংক এরকম ইউ স্যার। যদি কোনো স্যার একটু প্রবলেম ওই আসে you can এই go. জায়গাটাতে একটু স্যার কনফিউশন ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। ইউ ওয়েলকাম। এটা আই গেস অনেকেরই ছিল ইয়ে। আর এই যে আমি যেটা বলছি যে এই 33 মাইক্রোফারাড এইটা এভেলেবল ইন দ্য মার্কেট, কমার্শিয়ালি এভেলেবল। এই নলেজটা আমাদের থাকার কথা না। ঠিক জি না? জি স্যার, সো এটা দিস আপনি ইজ নট বলেছিলেন। এক্সপেক্টেড। হ্যাঁ। সো ইউ প্রসিড উইথ হোয়াটএভার ক্যালকুলেশন ইউ হ্যাভ ডান, ইউ প্রসিড উইথ দ্যাট। এই আচ্ছা, এখন আমরা একটু আসি, আরেকজন একটা কোয়েশ্চেন করলো যে সেটাও ইম্পর্টেন্ট, যে প্রবাবিলিটি। সো লেটস গো ব্যাক টু প্রবাবিলিটি। প্রবাবিলিটিতে একজন একটা কোয়েশ্চেন করেছিল, আমার মনে আছে। কি কোয়েশ্চেনটা ভুলে গেছে, আরেকবার করতে পারবা কোয়েশ্চেনটা? মানে আমি ভুলে গেছি হোয়াট ইউ স্যার আস্ক। আমার কোশ্চেন, আচ্ছা, হ্যাঁ বলো। ওই স্যার ওই যে গণ পরিসংখ্যান টাইপের হুম, ট্যালি ট্যালি হুম। করে করতে বলছিলাম স্যার, এরকম কিছু বলেছিলাম। ও আচ্ছা আমি আচ্ছা নিজেও ভুলে আচ্ছা গেছি স্যার আসলে। আচ্ছা আচ্ছা, না না, তোমারটা আমার মনে পড়েছে, তোমারটা আমার মনে পড়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটির অঙ্ক অনেক সময় বড় হয়। তো সাধারণত টিচাররা যেটা করে পরীক্ষার সময়, যে তোমার টাইম কতখানি আর মার্ক কতখানি সেটা বুঝে তোমার কোয়েশ্চেনটা সেট হয়। সো ধরো প্রবাবিলিটিতে থেকে একটা কোয়েশ্চেন আসলো সেটে, সেটাতে হয়তো আমি খালি একটা অঙ্কই দিয়েছি, তাহলে ওই অঙ্কটা হবে ফুল 30 মার্কস, রাইট? আই গেস ইন দ্যাট কেস ইট উইল বি লং ওয়ান। সেখানে হয়তো তোমার ডেটা দেওয়া থাকবে, তোমাকে ফার্স্টে হিস্টোগ্রাম বানাতে হবে, সেখান থেকে ক্যালকুলেশন করে প্রবাবিলিটি ডেনসিটি, দেন ওই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা পড়েছি যে ইউ হ্যাভ নর্মাল ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, ওইগুলা ডিস্ট্রিবিউশন নিয়ে গ্রাফটা স্যার। গ্রাফ বানাতে হবে। জি স্যার। বা গ্রাফ দেখে, গ্রাফ তো আর বানাতে হবে না, গ্রাফ দেখে। গ্রাফে ওই গ্রাফের যে এরিয়া রিকোয়ারমেন্ট, কোন পাশে কি, ওইগুলা জিনিসপত্র অনেক কিছুই থাকবে দেওয়া। আর জেনারেল নলেজ অফ দ্য গ্রাফ ইউ হ্যাভ টু হ্যাভ, যেমন গ্রাফের সেন্টারে হচ্ছে মিন ভ্যালুটা, রাইট? এটা। আর যদি এখন হয় যে না, প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স থেকে যে কোয়েশ্চেনটা আসছে সেখানে হয়তো একটু থিওরি পার্টের কিছু কোয়েশ্চেন আছে, তারপর একটা অঙ্ক, ইন দ্যাট কেস ম্যাথের নাম্বার কম, এই ক্ষেত্রে অঙ্কটা শর্ট হবে। সো এই ক্ষেত্রে তোমরা হয়তো দেখবা যে টেবিলের বদলে ইউ হ্যাভ সাম সর্ট অফ এ হিস্টোগ্রাম অলরেডি বানানো আছে, বা ডেটাগুলা দেওয়া আছে এন্ড হিস্টোগ্রাম আছে, দেন ইউ প্রসিড উইথ দ্য প্রবাবিলিটি ক্যালকুলেশন ওইভাবে আর কি। সো ইট ডিপেন্ডস অন দি সাইজ অফ দ্য প্রবলেম, অন দ্য মার্ক। পুরাটাই যদি অঙ্ক হয় তাহলে প্রথম থেকে করতে হবে। আর যদি আমি মানে সাথে কিছু থিওরি কোয়েশ্চেন দিয়ে থাকি তাহলে ওই অঙ্কটা ছোট হবে, ওই ক্ষেত্রে অর্ধেকটা করা থাকবে, সেখান থেকে স্টার্ট করতে হবে। বেসিক্যালি হিস্টোগ্রাম আছে, ওখান থেকে প্রসেস। এই স্যার বুঝতে পারছি তো স্যার। আমার যা ধারণা যে মোস্তফাও যেটা জিজ্ঞেস করলো, আরেকটা একটা মেয়ে মনে হয় ও বললো, আমার যে ধারণা যে তোমাদের তাহলে এটাতে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। মেবি ওকে, দেন 20th or 21st তোমরা যেদিন বলবা, আর ডু আ রিভিউ অন দ্যাট। ঠিক আছে? স্যার প্রবাবিলিটি স্যার একটা ফুল ম্যাথ মনে করেন ফার্স্ট টু লাস্ট করে দিবেন স্যার। হ্যাঁ, আমরা ওইগুলা করে তারপরে যে জেড ভ্যালু, এরিয়া, এগুলা জিনিস এমনি একবার বুঝে যদি একটু রিভাইজ হয়, ইট ইজ ইজি, ইটস নট ডিফিকাল্ট, বিকজ এটা আমরা অঙ্কতে অনেক আগেই করি। হ্যাঁ, ম্যাথ ক্লাসে তো শিখানো হয়। স্যার আমরা তো স্যার শুধু এক্সাম্পল 4.1 টাই দেখেছিলাম নাকি স্যার? হ্যাঁ, আমরা একটাই এক্সাম্পল দেখেছিলাম, আমরা ডিস্ট্রিবিউশন গুলা পড়েছিলাম আর একটা এক্সাম্পল অঙ্ক করেছিলাম। সো যদি তোমাদের প্রবলেম হয়, ওই দিন আরো ধরো 2-1টা অঙ্ক দেখলাম, আমরা অঙ্ক প্র্যাকটিস করলাম। হ্যাঁ, অ্যান্ড ওই মেইন কনসেপ্ট, যেমন প্রবাবিলিটির নিচের এরিয়াটা কি, তারপর রেঞ্জটা কি, এই যে +-1 সিগমা, +-2 সিগমা, এই রেঞ্জ গুলা ওগুলার মধ্যে তো, ইফ ইউ রিমেম্বার লাস্ট টাইম অলসো। তো ওই রেঞ্জ গুলা আবার, কারণ ওই রেঞ্জ গুলা কি, এটা ফর্মুলা থেকেও বুঝতে হয়, আবার গ্রাফ দেখেও বুঝতে হয়। সো ওই ভিজুয়ালাইজ করতে পারা, ওইটা খুব প্রয়োজন টু সলভ দ্য প্রবলেম, ম্যাথ প্রবলেম। তো অল অফ ইউ হ্যাভ ডান দিস, ম্যাথ ক্লাসও করেছো, বাট আমরা যেটা করবো যে আরেকবার একটু করে অ্যান্ড উই রিভাইজ অ্যান্ড ইয়ে সো উই ব্রাশ আপ অন দ্য নলেজ এগেন, তাহলে পরীক্ষাতে ইট উইল
not be a problem. It's not a difficult topic, but সমস্যাটা হয় যে জিনিসটা একটু ডিফারেন্ট তো ভুলে যায় কদিন পরে, সো ওই কারণে আর ওকে। তাহলে স্যার আমাদের আসসালামু মেইন, আলাইকুম স্যার। জি জি ওয়ালাইকুম সালাম। স্যার একটা একটু কোশ্চেন ছিল স্যার, আমাদের হ্যাঁ চ্যাপ্টার 6 এ স্যার 6.8 এক্সাম্পলটা স্যার। 6.8 এই যে আমরা যে এখন করলাম, স্যার স্যার এখন যে আরেকটা করছিলাম স্যার 257 পেজ স্যার। 257 257 তো মানে স্যার ওয়ার্ক। 6.7 এর পরেরটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর একটু উপরে। এই বইটা অনেক ডিটেল, বিকজ এখানে ইলেকট্রনিক্স এর জিনিস আছে তো, এই যে 6.8, ইয়েস জি। কোয়েশ্চেনটা কি? স্যার এখানে স্যার হচ্ছে পরের পার্টটুকু স্যার, আমরা ফার্স্টে হচ্ছে মানে কয়টা ফিল্টার স্টেজ লাগবে স্যার সেটা বের করার পরে স্যার পরের পার্টটুকু যে করছে এটা যদি একটু স্যার বলে দিতেন। পরের পার্ট, আমাদের এই অঙ্কটা তো খুবই ছোট, এতটুকুই অঙ্ক, ঠিক না? ফাইন্ড দ্য ফিল্টার এলিমেন্টস ভ্যালু স্যার এই। আচ্ছা আমরা তাহলে একবার পড়ে দেখি, কারণ তাহলে সবার একটু রিভিউ হয়। বাটারওয়ার্থ ফিল্টারে আমরা যে জিনিসটা জানি যে ফিল্টারটাতে আমরা চাই যে লো পাস ব্যান্ডে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে সব ফ্রিকোয়েন্সি মান আমরা পুরাটা পাস করাতে চাই, এবং আমরা চাই যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে সকল ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড বা মান যেন জিরো হয়। এটা হলো আইডিয়াল কন্ডিশন। সমস্যা হচ্ছে যে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সির একটু আগে থেকে দেখি মান পড়তে থাকে ফ্রিকোয়েন্সি, তার মানে আমরা অরিজিনাল সিগন্যাল যেটা আমাদের রিকোয়ার্ড সিগন্যাল সেখানের কিছু ডেটা অলরেডি হারাচ্ছি, কারণ ওখানে অ্যামপ্লিটিউড কমে আসছে। আর দ্বিতীয়ত যেটা হয় প্রবলেম, সেটা হচ্ছে যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরেও আমরা ডাইরেক্টলি জিরো করতে পারি না, ইট হ্যাজ আ স্লোপ। সো এই দুইটার সাথে আরেকটা ছোট প্রবলেম আছে, সেটা হচ্ছে ল্যাগ, যে ইনপুট সিগন্যাল এবং ফিল্টার সিগন্যালের মধ্যে একটা ল্যাগ থাকে। সো দিস আর দ্য থ্রি প্রবলেমস। এখন সমস্যা হচ্ছে যে বাটারওয়ার্থ ফিল্টার দিয়ে তিনটাকেই একসাথে জিরো করা যায় না, বা তিনটাকেই অ্যাড্রেস করা যায় না ফুললি। সো হোয়াট উই ডু, উই অপটিমাইজ। এন্ড যেটা দেখা যায়, আমি একটু মানে ব্যাকগ্রাউন্ড বলছি যাতে অনেকে আবার যদি ভুলে যায় এর মধ্যে, ওই জন্য আর কি, যে যেটা দেখা যায় যে যত আমরা স্টেজ বাড়াবো, এন্ড স্টেজ আমরা বাড়াই কিভাবে, উই হ্যাভ আ ল্যাডার অ্যারেঞ্জমেন্ট, রাইট? এই যে ল্যাডার মাল্টি স্টেজ, এটাকে আমরা মাল্টি স্টেজ বলি, অনেকে এটাকে ল্যাডার সার্কিট বলে, লুকস লাইক আ ল্যাডার, হ্যাঁ এটা বলে। সো বেসিক্যালি এইটুকুই হলো বাটারওয়ার্থ ফিল্টার, একটা রেজিস্টার এন্ড ক্যাপাসিটর, আরসি সার্কিট, ভেরি সিম্পল। When we start adding stages, how we do that? We use another circuit element, inductor with capacitor, inductor with capacitor, এরকম করে we go on and then we have the output. Each of these is a separate stage. So এখানে যে ছবিটা যদি দেখি, এখানে মইয়ের মতো, ওই জন্য ল্যাডার করা। আচ্ছা, এখন এই স্টেজ বাড়ে আমার লাভ কি? লাভটা হলো এইটা, কে ইকুয়াল 1 হলো জাস্ট ওয়ান স্টেজ, এটা হলো আরসি সার্কিট। As we start to increase the stages, you see the slope for the cutoff থেকে যে স্লোপ, এইটা শার্পার হচ্ছে মানে স্টিপার হচ্ছে। Ideally we would want the, excuse me, ideally we would want the slope to go straight down at 1, because 1 is the cutoff frequency, where f by fc is 1, ঠিক না? Our frequency equal cutoff. সো যত আমি স্টেজ বাড়াই, বৃদ্ধি করি, তত এই জিনিসটা অলমোস্ট পারপেন্ডিকুলার হয়ে আসে, the slope becomes steeper. And that's what we want. So that is one reason মাল্টি স্টেজ। আরেকটা যে সুবিধা, সেটা হলো যে এখানে যদি আমরা দেখি যে এখানে we can also manipulate, but প্রবলেমটা হয় when we start to increase this a lot, এই জায়গাটাতে আবার সমস্যা হচ্ছে। Can you see? এটা আমি একটু জুম করি, I guess on your screen it's difficult, huh? Can you see the reason? এখানে কিন্তু আমরা চাই যে কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে সকল ফ্রিকোয়েন্সি যেন ফুল আসে, there is no attenuation. Attenuation মানে রিডাকশন না, we don't want any reduction, we want full. But as you're starting to
increase on this slope, do you see what's happening? এখানে কিন্তু গ্যাপটা বৃদ্ধি পাচ্ছে, মানে we are losing some data here which is required because এই রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি এটা তো সিগন্যাল, নট নয়েজ। দিস ইজ বিফোর দ্য কাট অফ। সো এখানটা যদি এই যে ইফ আই ইনক্রিজ দিস কে, এটা যদি নিচে আসতে থাকে, ইউ সি দ্যাট দিস থিং অলসো কামস ডাউন, and that's a problem. We're losing some of the data. That's very bad. So it's an optimization. How much slope I want against how much bandwidth I want to compromise. আর থার্ড হচ্ছে ল্যাগ। তো ওই জন্যই বলা হয়েছে যে বাটারওয়ার্থ ফিল্টার ইজ নট পারফেক্ট, বাট এটা দিয়ে আমরা ডিজাইন করে অপটিমাইজ করতে পারি। দ্যাট ইজ ওয়াই উই আর ডুইং দ্য ম্যাথ। আশা করি একটু গ্রাউন্ড ওয়ার্কটা ক্লিয়ার হলো। নাও লেট আস সি দ্য কোয়েশ্চেন। How many filter stages are required to design a low-pass Butterworth filter with a cutoff frequency of 3 kilohertz if the filter must provide attenuation of at least 60 decibels at 30 kilohertz? If RS equal LS equal 50 ohms, find the filter element values. তার মানে এটার দুইটা অংশ আছে। ফার্স্টের অংশটাতে আমাদের বলছে যে আমি একটা বাটারওয়ার্থ ফিল্টার বানাবো, কয়টা স্টেজ আমি জানি না, আই হ্যাভ টু অপটিমাইজ অন দ্য নাম্বার অফ স্টেজেস such that আমার কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ when my frequency is 3 কিলোহার্টজ। তার মানে আমি 3 কিলোহার্টজ এর উপরে অ্যাকচুয়ালি কোনো ফ্রিকোয়েন্সি চাচ্ছি না, আমি ওগুলাকে নয়েজ কনসিডার করি। বাট বাস্তবে তো তা হয় না, ইট উইল নট বি জিরো। সো মাই কম্প্রোমাইজ ইজ হোয়াট? Okay, at least I should have enough filter stages so that 30 kilohertz, which is much bigger than your cutoff, at least ওই জায়গায় এসে আমার অ্যাটিনুয়েশন হয়ে যাবে 60 ডেসিবেল at least। তার মানে 60 ডেসিবেলের বেশি হলেও ভালো। হ্যাঁ, so they're talking about, they're trying to define a slope in this process, right? Because your cutoff is around 3 and around 30 you want the attenuation value to reduce to 60 decibel below zero. আর সেকেন্ড পার্টে হচ্ছে কিছু কিছু রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে, they are all considered 50 ohms, then other filter elements যেগুলো আছে, so find the filter element values। তো এটাতে যদি আমি একটার বেশি করি, তো যদি ইন্ডাক্টর প্রয়োজন হয় ইন্ডাক্টর, আর যদি ক্যাপাসিটর প্রয়োজন হয় ক্যাপাসিটর, ওইগুলা ভ্যালুগুলা মানগুলা বের করতে হবে। কিন্তু দিস ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, তো দুইটা পার্ট। So let's start with the first part and the knowns. Known গুলা লিস্ট করছে, তো বইতে একটু শর্টকাট মারে। In case of your math problem, try to list all the things that are given here. That will help you do the math. Then what we have to find? Number of stages to achieve attenuation greater than or at least equal to. So at least to tar mane equal to or greater than 60 decibel at 30 kilohertz. Eta bole diyechi. That's the first find. আর সেকেন্ড ফাইন্ড আরেকটা লেখে রাখা যায় যে ফাইন্ড দ্য আদার ফিল্টার এলিমেন্টস। এটা লেখে নাই, বাট দ্যাটস অ্যানাদার ফাইন্ড। ওকে, দেন ওয়ান্স উই গেট দিস, দেন উই গো ইনটু দ্য পার্ট সলিউশন। সো ফার্স্ট থিং আমরা তো বললাম যে যেহেতু ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক বড় থাকে, আমরা ওই পুরাটা গ্রাফে আঁকা ডিফিকাল্ট হয়, এই জন্য আমরা যেটা করি যে আমরা ফ্রিকোয়েন্সিকে নর্মালাইজ করি। Instead of having f on the x-axis, what we do is we plot the ratio of our frequency to the cutoff frequency. So when our frequency is equal to the cutoff frequency, that ratio is 1, and that is the cutoff point. ওটার পর থেকে signal attenuation হওয়া উচিত। So what is that? Well, আমরা চাচ্ছি যে আমাদের cutoff frequency হলো 3 kilohertz, বাট আমরা বলছি যে ঠিক আছে এরপর থেকে কমবে, এবং আমি বাকি ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানি না, বাট আমাকে বলছে যে এমন ভাবে কমা উচিত যে 30 কিলোহার্টজ আসলে অ্যাট দ্যাট টাইম দ্য অ্যাটেনুয়েশন শুড বি 60 ডেসিবেল। দ্যাট ইজ হোয়াট আই নো। আমি আমার নোন জিনিসগুলো এখানে বসাই। Well, at 30 kilohertz, what is the f by f? It's 30 kilohertz is 30,000 divided by 3 kilohertz 3,000, so এটা 10. The ratio is 10. Okay. তার মানে আমার এক্স অ্যাক্সিস লাইনে
যেখানে 10 ওই জায়গাটায় I want the amplitude to reduce attenuation to get an attenuation of at least 60 decibels there. হ্যাঁ, সো আমরা যদি উপরে গ্রাফটা একটু দেখি, গ্রাফে একটু ভিজুয়ালাইজ করে আসি, whichever is the multi-stage, I don't know কোন stage হবে, but whatever stage, say I pick stage 3, it should be such that at 10, F by FC of 10, at this maybe 3, I should get 60 decibel. হ্যাঁ, so it should be 60 decibel attenuation. So by এভাবে আর কি। So এটা আমি গ্রাফ থেকেও করতে পারি, or I can do using the equation also. So what's the equation? Well, the known equation is I want the amplitude of this frequency ratio, which is a ratio of 10. This amplitude ratio is related to this formula because এটা তো decibel, so you have a log and then you have the, এটা উপরেতে ফর্মুলাটা লেখা আছে ওখান থেকে নেওয়া, F by FC, and this is the important part, 2K. আমি সব জানি, what I don't know is this K. So ওই যে আমি গ্রাফ থেকে দেখে যেভাবে করলাম ওইভাবে আমি আসতে পারি, আর আমি আসতে পারি কিভাবে, এই ইকুয়েশন। এই ইকুয়েশনটা একটাই আননোন কে, বাকি সবই তোমার জানা। হ্যাঁ, we can solve directly for k right from this equation. You just said that a attenuation for this 10 ratio should be 60 decibel or greater. So you put here 60. So let's see. So you put here, this is equal to or greater than 60. Equal to রাখা যায়, কারণ greater than তো সলভ করা যাবে না, 60 decibel. স্যার অ্যাটেনিউশন বলতে তো অ্যাকচুয়ালি স্যার আমরা এখানে মানে 60 ডেসিবেল হারাচ্ছি, এটাই তো বোঝাচ্ছে, মানে রিডিউস করে দিছি, মানে যেহেতু আমরা স্যার জি 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 লেদার সিস্টেম মানে এক্সট্রা একটা করে অ্যাড করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের সিগন্যালটা আরো কতটুকু কমে গেছে সেটাই তো স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটিনুয়েশন কথাটার অর্থ, আমি সরি, আমাকে আসলে অ্যাটিনুয়েশন ওয়ার্ডটার মানেটা একটু এক্সপ্লেন করা উচিত ছিল। অ্যাটিনুয়েশন কথাটার, হ্যাঁ, অ্যাটিনুয়েশন কথাটার অর্থ হচ্ছে দুর্বল করে দেওয়া, হ্যাঁ, মেক সামথিং উইক। সো 60 ডেসিমাল অ্যাটিনুয়েশন মানে হলো আমি ওটাকে কমায় নিয়ে আসছি, রাইট, এক্স্যাক্টলি। And if you also look at it, it's a good question, thank you. If you look at the graph, you can also see গ্রাফটা কিন্তু উল্টা, এই যে you see, you consider 0, এটা 0 of what? No attenuation, মানে আমরা এখানে দুর্বল করিনি, উইক করিনি। And we want up to cutoff frequency all signals to not be attenuated. After that, we want the signal to be attenuated. And ওরা বলে দিয়েছে যে at least 60 attenuation, decibel attenuation, when the for any frequency that is 10 times the cutoff frequency. কারণ cutoff frequency 3, আর যে ফ্রিকোয়েন্সিটার কথা বলেছে 30 kilohertz, so 10 times. So at 10 times the cutoff frequency, we want the filter design to reduce the amplitude by 60 decibel or more. 80, 90, 100 হলে আরো বেটার, বাট at least 60 ওইভাবে আসছে। And then so ওটা আমরা গ্রাফ থেকেও দেখতে পারি ওইভাবে, আর একটা হলো আমরা ইকুয়েশনে বসে দেখতে পারি। So this equation is from the book, উপরেই আছে। And এখানে দেখা যায় যে the only thing that is missing is the k. So if you solve for this, এখানে 10 log of this equal to 60, এই লগটা এই পাশে নিলে অ্যান্টি লগ, বা you can say also যে লগ ওই পাশে নিলে it will be 10 to the powers, ওইভাবে আর মানে লগ এই পাশে থাকে তো ওই পাশে লগ নিয়ে গেলে পরে 10 to the power ইয়ে হয়। You can do it that way, or what you can do, গ্রাফ, হ্যাঁ, ওই যে আমি দেখালাম যে এখনই গ্রাফ থেকে you can see from the graph, গ্রাফের থেকে একটা approximate value আসবে, হ্যাঁ, you can see from the graph, you can see also from the graph. Let's also see from the graph, ইকুয়েশন তো সলভ করলে আসবে, আর গ্রাফেরটাও দেখি, আমার এটা গেল কোথায়, এটা কি এখন হবে? হ্যাঁ, আমাদের কি বলেছে, at least 60 decibel or more. So let us take 60. When it is 60 attenuated at
এফ বাই এফ সি রেশিও অফ 10। এটা কিন্তু সবসময় না, এই ক্ষেত্রে পার্টিকুলার ক্ষেত্রে, বিকজ ফ্রিকোয়েন্সিটা 30 কিলো হার্টস আর কাট অফ 3 কিলো হার্টস। সো এই ক্ষেত্রে আমাদের 10 আসছে রেশিও। সো 10 এ আমাদের অ্যাটলিস্ট 60 হতে হবে। সো আই এক্সটেন্ড দিস লাইন and I extend this line where they meet around this area is where I want, which is 3. তো 3 এর জায়গায় আমি যদি 4 নেই is also okay, right? Because 4 এর ক্ষেত্রে কি হবে? At 10 রেশিওতে the attenuation will be 80. ওরা বলেছে at least 60. So 4 ও নিতে পারি, 5 ও নিতে পারি, বাট মিনিমাম 3 নিতে হবে। সো আমার তাহলে এটা হ্যাঁ, এক সেকেন্ড, হ্যাঁ, এটা একটু শেষ করে নিই। সো আমার স্টেজটা হতে হবে কে ইকুয়াল 3 অর গ্রেটার, বাট আমাকে মনে রাখতে হবে কে কিন্তু স্টেজ, তার মানে ইটস এ ইন্টিজার, ইট ক্যানট বি 3.5। তার মানে কে ক্যান বি 3, 4, 5, 7 লাইক দ্যাট, 6, 7 এভাবে। এই সো গ্রাফ দিয়েও করা সম্ভব। পরীক্ষায় যদি এরকম অঙ্ক আসে তো গ্রাফও দেওয়া থাকবে। If one of you want to just directly use from the graph and solve it, you can, or you could also use the equation that you will have freedom to choose. হ্যাঁ, সো এখানে আমি এক সেকেন্ড, হ্যাঁ, আমি জাস্ট ওটা অ্যাড্রেস করতে এই লাইনটা শেষ করে নেই। ইফ ইউ সলভ দিস, এন্ড এটা তো ক্যালকুলেটর ডাইরেক্টলি করা যায়, এটা অ্যান্টি লগ দিলে চলে আসবে, এন্ড দেন ইউ হ্যাভ টু ইভালুয়েট দিস ওয়ান। ইফ ইউ ডু দ্যাট, you get cake 3. See, 3 also from figure যে আমি দেখালাম ওইভাবেও আসে। সো বোথ ওয়ে ইউ উইল গেট কে ইকুয়াল টু 3 অর গ্রেটার। সো আমাদের তো একটা 3 স্টেজ মিনিমাম লাগবে। এই আচ্ছা, সরি, আমি যে মাঝখানে ফ্লোয়ের মাঝখানে ছিলাম তো, হ্যাঁ, আরেকজন কি জানি কোয়েশ্চেন করতে চাচ্ছিল না, স্যার বললো। স্যার আমি স্যার হ্যাঁ, স্যার অ্যাটেনুয়েশন যত বেশি তত ভালো না স্যার? অ্যাটেনুয়েশন যত বেশি তত ভালো, বিকজ তত তাড়াতাড়ি স্লোপ পড়ছে। হ্যাঁ, একটা ফিল্টারের আমাদের জন্য। আবার জি স্যার, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, ফিল্টারের জন্য ভালো। ইউ হ্যাভ মোর স্টেজেস, ইউ উইল মানে নরমালি আমরা স্যার থিওরিটিক্যালি চিন্তা করি যে একদম ইনস্ট্যান্ট কাট অফ হবে, মানে থিওরিটিক্যালি যেগুলো আমরা পড়ি হাই পাস লো পাস, কিন্তু বাটারফ্লাই যেটা রিয়েল টাইম, মোর রিয়েল টাইম, ওখানে আবার স্যার একটু স্লোপ থাকে। সো এই স্লোপটা যত বেশি হবে তত ভালো আমাদের জন্য, তাই না স্যার? তত ভালো। সো আমরা যদি এরকম চিন্তা করি, এই যে এফ বাই এফ সি, আর এদিকে যদি আমাদের অ্যাটেনুয়েশন থাকে, তো উই ওয়ান্ট কাট অফ ফ্রিকোয়েন্সিতে ডেড স্টপ লাইক দ্যাট। বাট ইন রিয়েল লাইফ কি হয়? রিয়েল লাইফ হয় হলো এরকম করে যায়, একটু আগের থেকে নামে, তারপরে ইট গোজ ডাউন লাইক দিস and stops. Now if you want more, okay, fine, goes like this, right? So it's even better. প্রবলেমটা হলে এখানে, তখন আবার ওই জন্য we come to a compromise. Higher the stage, steeper is the slope, but আবার এখানে লসটাও বেশি হয়, and this loss is attenuation of your required signal. So আমি কতখানি সিগন্যাল লস করে কত তাড়াতাড়ি আমি আমার নয়েজ কমাবো, এটা ইজ আ ব্যালেন্স দ্যাট দ্য ইঞ্জিনিয়ার হ্যাজ টু ডিসাইড। হ্যাঁ, ওই কারণে। সো এটা যদি ওয়ান ওয়ে হইতো যে আমি স্লোপ বাড়ালেই হলো, তাহলে তো আমি স্টেজ আরো বেশি নিতে পারতাম। সমস্যাটা হচ্ছে আমি স্টেজ বেশি নিলে আবার আমার ওই যে কাট অফ ফ্রিকোয়েন্সির কাছে যে ফ্রিকোয়েন্সি গুলা, যেগুলো আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ওইগুলো আবার অ্যাটিনুয়েট হয়ে যায়। সো ওই জন্য অনেক বেশিও নেওয়া যায় না, ইউ হ্যাভ টু অপটিমাইজ অন দ্যাট, এই আর। ওকে, দেন the second part was, well, resistor values are given, can you calculate the other filter element? So filter যদি আমরা চিন্তা করি, if it's a multi-stage Butterworth filter, so এখানে রেজিস্টারের সাথে মাঝে মধ্যে ক্যাপাসিটর রেজিস্টারের সাথে ইন্ডাক্টর আসে। So what they're asking you to find are values for the capacitor and the inductor, এই আর। সো এটার জন্য আমি বলবো যে সবচেয়ে সহজ হচ্ছে ইউ ক্যান ডাইরেক্টলি গো টু দ্য টেবল অ্যান্ড ফাইন্ড। টেবলটা দেওয়া থাকবে ইন কেস এরকম একটা কোয়েশ্চেন যদি আসে। যেমন এখানে বলে দেওয়া হচ্ছে যে নর্মালাইজড রেজিস্টার ভ্যালুগুলো এটা, আর এটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ 1 রেডিয়ান্স পার সেকেন্ড নর্মালাইজড ভ্যালু।
আর টেবিল 6.1 এ যে আমরা দেখব যে C1 C3 1 ফারাড, L2 2 হেনরি। লেটস গো। এই যে এই দুইটা জিনিস হলো ইম্পর্টেন্ট না, এই যে 3 স্টেজ C1 C3 ক্যাপাসিটর যে দুটো ইউজ হবে 3 স্টেজের জন্য। কয়টা ক্যাপাসিটর? একটা, দুইটা, দুইটাই 1 নরমালাইজড ভ্যালু। আর ইন্ডাক্টরের মানটা 2 হেনরি। হ্যাঁ, এটাই। আচ্ছা স্যার, এখানে C2 তাহলে বা C2 বা C4 কেন ইউজ হয় না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটার একটা আমি ইয়েটাতে যাই তাহলে। ওই জিনিসটা কোথায় গেল? এই যে do you see the numbering sequence? এটা জাস্ট ট্র্যাডিশন। can you see the numbering sequence? জি স্যার। হ্যাঁ, ক্যাপাসিটর গুলা বেজোড় সংখ্যায় সাবস্ক্রিপ্ট দেয় আর ইন্ডাক্টর গুলাকে জোড় সংখ্যায় সাবস্ক্রিপ্ট দেয়। এই ইটস এ ইয়ে আর কি বলে কনভেনশন। ওই জন্য you are welcome to use C1 C2 C3, no problem, you can use also that, but এখানে এই জন্য এই জিনিসটা দেয় না। এটার আরেকটা কারণ আছে। এলটা স্যার বুঝে নিয়েছিলেন এল। আসসালামু আলাইকুম স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো 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 স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন কি জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, মাঝখানে এগুলো বুঝলাম না, যাই হোক নেটওয়ার্কটা ইয়ে। আচ্ছা, তো একজন আমাকে কোয়েশ্চেন করেছিল এলটা কি, এরকম কি কোনো কোয়েশ্চেন ছিল? এল নিয়ে কিছু, এল নিয়ে কি কোনো কোয়েশ্চেন ছিল? জি স্যার। আচ্ছা আচ্ছা, এল জিনিসটা কি এটা? আচ্ছা, ওকে, হ্যাঁ, গুড,
ঠিক আছে, এটা রিভিউ করা ভালো। আমরা রেজিস্টার বুঝি না। রেজিস্টার ইউজুয়ালি কোনো একটা মেটালের কয়েল, মেটালের পিস হয় বা সিরামিকের পিস হয় যেটার মধ্যে দিয়ে কারেন্ট যায়। কারেন্ট গেলে ওর একটা সার্টেন রেজিস্ট্যান্স ভ্যালু আছে, এটাকে কারেন্টের ফ্লোটাকে বাধা দেয়। সো ওমসে আমরা মাপি, ওম। ভেরি সিম্পল। ক্যাপাসিটর হলো দুইটা প্লেট থাকে, কিন্তু এটা পেঁচানো থাকে। সো সার্কিটের ক্যাপাসিটর দেখতে অনেকটা সিলিন্ড্রিক্যাল একটা অবজেক্টের মতো হয়। এটার দুইটা পা থাকে, দুইটা টার্মিনাল ওইটা বসানো থাকে। অ্যান্ড ক্যাপাসিটর বেসিক্যালি যে করে যে ইট ক্যান স্টোর চার্জ অ্যান্ড ইট বিল্ডস আপ পোটেনশিয়াল। তারপরে ম্যাক্সিমাম পুশিং পোটেনশিয়ালের সমান যখন হয়ে যায় তখন এটা থামায় দেয়। হ্যাঁ, সো ধরো আমি 10 ভোল্ট দিয়ে যদি একটা ক্যাপাসিটর, বা 10 ভোল্ট বেশি হয়ে যায়, মেবি সে 1.5 বা 2 ভোল্ট, 2 ভোল্ট ক্যাপাসিটরের সাথে কানেক্ট করি, it will start to store energy, charge in the capacitor. যখন ক্যাপাসিটরের চার্জ বাড়তে থাকে ওর পোটেনশিয়ালও বাড়ে। যখন ওর পোটেনশিয়ালটা বেড়ে এই চার্জিং যে ব্যাটারি ওইটা সমান হয়ে যাবে 2 ভোল্ট বা 1.5 ভোল্ট, দেন কারেন্ট উইল স্টপ ইন দ্য সার্কিট। তখন আমি যদি ব্যাটারিটা সরাই, ওখানে যদি আমি একটা বাল্ব দেই বা একটা রেজিস্টার দেই, অ্যান্ড আই কানেক্ট দ্য সার্কিট এগেন, এখন এই 2 ভোল্ট যেটা পোটেনশিয়াল ডেভেলপ করেছে ক্যাপাসিটরে, চার্জ ওখানে স্টোর হয়ে আছে, so it will again start flowing through the circuit and start to discharge. And then also we'll see that the potential in the capacitor will fall. And at some stage it will be zero again. আচ্ছা, তো এটা হলো ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর কাজ করেন একটা পানির ট্যাঙ্কির মতো। ব্যাটারি যদি আমরা ধরি পাম্প, তাহলে পানির ট্যাঙ্কি বা স্টোরেজ হলো ক্যাপাসিটর। আর রেজিস্টার আমরা ধরতে পারি পাইপের ভিতর যে ফ্রিকশন থাকে না, আমরা যে ভ্যালভ, তারপর বিভিন্ন ফ্রিকশন থাকে, এগুলাকে আমরা ধরতে পারি হলো রেজিস্টার। তো হোয়াট ইজ অ্যান ইন্ডাক্টর? ওয়েল, অ্যান ইন্ডাক্টর ইজ অ্যাকচুয়ালি দি থার্ড টাইপ, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ইম্পিডেন্স সৃষ্টি করে সার্কিটে। বেসিক্যালি এটার স্ট্রাকচারটা কি? নাও I am not a electrical engineer, so যতটুকু আমি পারি বুঝাতে আর কি। But basically an inductor is a piece of conducting coil. যতটুকু আমি বুঝি আর কি সেটাই বলছি। আরো অনেক টাইপের ইন্ডাক্টর থাকতে পারে, I have no idea. But this is the one we usually come across, right? So basically an inductor কিছুই না, একটা conducting wire coil. You may also have some metal through the middle to increase maybe the impedance value. But it's like a solenoid. Now, when current enters, any current, and it's going through this, so current এভাবে যাচ্ছে and নিচে নামছে, flowing through, finally it is going out this way, charge in the form of current. When current goes through a coil, আমরা জানি যে জিনিসটা হয় যে it produces magnetic field. It produces magnetic field, right? Which is basically also the concept of the electromagnet. আচ্ছা, এভাবে হয়, ঠিক আছে। আমি যদি মাঝখানে কোনো সফট ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেই, যেমন মেবি সফট আয়রন বা ইয়ে, তাহলে এই ফিল্ড গুলাকে আরো কন্ডেন্স করে, সো ইট হ্যাজ মোর ইফেক্ট, বাট দ্য আইডিয়া ইজ সেম। তো কয়েলের ভিতরে কারেন্ট দিলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই ম্যাগনেটিক ফিল্ড আসলো কোত্থেকে? ম্যাগনেটিক ফিল্ড তো ইজ অ্যান এনার্জি, ইটস এ টাইপ অফ এনার্জি। এই ম্যাগনেটিক এনার্জি আসলো কোত্থেকে? এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। এটা কোথা থেকে আসলো? একটু আগে তো এটা ছিল না। তার মানে এই এনার্জিটা এসেছে কারেন্টের থেকে, বিকজ কারেন্ট ইজ দি অনলি এনার্জি আই এম ইনপুটিং ইনটু দ্য সিস্টেম। তার মানে দি এনার্জি গোয়িং ইন হিয়ার শুড বি লেস দেন দ্য এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি কামিং আউট হিয়ার, বিকজ দ্যাট মাচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি যদি কারেন্টের ফ্লোকে ইম্পিড করতে চাই বা কন্ট্রোল করতে চাই, another way of doing this is by making the current flow through a coil, which will then generate a magnetic field and reduce the energy of the current. Electrical energy. স্যার বেসিক্যালি ইন্ডাক্টর হলো যে কারেন্ট স্টেবিলাইজার না স্যার, আর ক্যাপাসিটর হলো ভোল্টেজ স্টেবিলাইজার। মানে কোনো যদি পিক পয়েন্ট থাকে কোনো গ্রাফে, তাহলে একটা ক্যাপাসিটর লাগালে স্যার একটা
প্যারালাল লাইন দিবে, সেম গোজ ফর কারেন্ট অ্যান্ড ইন্ডাক্টর। হ্যাঁ, ইন্ডাক্টর ইজ অলসো ইয়েস। ইয়েস স্যার। ইন্ডাক্টর, সো ইন্ডাক্টর হলো আরেক রকমের ওয়ে। তারপর যে বৈদ্যুতিক চোখ বলে না, চোখ, ওইটাতে ইউজ করা হয় ইন্ডাক্টর। ইন্ডাক্টর ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার ফর্ম অফ আ ইম্পিডিং ডিভাইস। এটা কারেন্টের ফ্লোটা ইম্পিড করে বাই কনভার্টিং সাম অফ দি কারেন্ট এনার্জি ইনটু ম্যাগনেটিক ফিল্ড। এবং এটাকে আমরা সার্কিটের ল্যাঙ্গুয়েজে এটার স্কিম্যাটিক হলো এরকম, এভাবে আমরা রিপ্রেজেন্ট করি ঢেউয়ের মতো, যেখানে রেজিস্টারকে আমরা রিপ্রেজেন্ট করি আইদার স্কোয়ার বক্স বা জিগজ্যাগ লাইন, আর ক্যাপাসিটরকে করি দুইটা প্যারালাল প্লেট। আর হোয়াট ইজ দ্য সিম্বল? অ্যালফাবেটিক সিম্বল। রেজিস্টারের জন্য আর, ক্যাপাসিটরের জন্য সি, আর ইন্ডাক্টরের জন্য হচ্ছে এল। আই না, কারণ আই তো যে কনফিউজ হয়ে যাবে আবার ইয়ের সাথে না, ইন্ডাক্টরের আই বলে না, এল বলে। আর ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি, এইচ। তো যেমন এসআই ইউনিট, সো যেমন রেজিস্টারের ক্ষেত্রে আমরা বলি কত রেজিস্ট্যান্স, সো আমরা বললাম 30 ওম, ওমটা হলো এসআই ইউনিট। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি বললাম 33 ফ্যারাড, সো ফ্যারাড ইজ দ্য ইউনিট, এসআই ইউনিট। ওরকম ইন্ডাক্টরের ক্ষেত্রে ইউনিট ইজ হেনরি। সো ইউ ক্যান হ্যাভ মাইক্রো হেনরি, মিলি হেনরি, মেগা হেনরি, সবগুলো আছে বিকজ ইটস অলসো এসআই ইউনিট। এই, সো ইউ উইল সি সামথিং লাইক দিস, রাইট? এই যে এখানে যেরকম আছে, ইউ সি সামথিং লাইক দিস। এটা গেল কই? উপরে না নিচে? টেবিলটা আমার নিচে। এই যে ইউ সি এল 1, নর্মালাইজড ভ্যালু 1 হেনরি, আর ক্যাপাসিটর ফ্যারাড, আর রেজিস্টার তো ওম আমরা জানি। এই, আর ফ্রিকোয়েন্সি দুই রকম হয়, সাইকেল পার সেকেন্ড which is hertz, this is SI, or অ্যাঙ্গুলার ওমেগা, ওই ক্ষেত্রে আমরা বলি রেডিয়েন্স পার সেকেন্ড। হ্যাঁ, নট ডিগ্রিজ, রেডিয়েন্স পার সেকেন্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই কয়টা হলো ইউনিট যেগুলো আমরা ইউজ করছি, এল, এইচ ফর হেনরি। হ্যাঁ, সো দ্যাটস দি আইডিয়া ফর দি এল। সো এলটা কোথায় বা ইন্ডাক্টরটা কখন কাজে আসে? ওয়েল, যখন আমাদের একটা স্টেজ, তখন হয় না। সো বাটারওয়ার্থ ফিল্টার যখন একটা স্টেজ is just a resistor and a capacitor. But when we increase the number of stages, when we have ladder or when we have multiple stages, then inductor চলে আসে। So you have the initial resistance and the final load resistance. But যখন আমি extra rung of the ladder, মানে extra ladder বসাচ্ছি, at each stage I add an inductor and a capacitor. Inductor, capacitor, এভাবে যেতে থাকে। That is where the inductor comes. So the inductor actually starts from stage 2 onwards. So that is why you will see L. L stands for the inductor. আশা করি এটা একটু বোঝা গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই সাবজেক্টটাতে এত বেশি ইলেকট্রিক্যালের জিনিস যে স্টুডেন্টরা অনেকেই কনফিউশনটা হয় ডেফিনেটলি, কারণ নট সামথিং উই প্র্যাকটিস অ্যাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো এই, আর এই বইটাতে ওরকম করে দেওয়া নেই, দ্যাট ইজ দ্য থিং দ্যাট কজেস কনফিউশন। এনিওয়েজ, সো সেকেন্ড পার্টটা ওয়াজ যে ঠিক আছে, তাহলে আমরা ইনিশিয়াল সেট রেজিস্ট্যান্স আর লোড রেজিস্ট্যান্স দুইটাই যদি আমি 50 ওহম ধরি, আমি এখন হিসাব করে দেখেছি যে 60 ডেসিবেল বা তার বেশি অ্যাটিনুয়েশন করতে at 30 কিলো হার্টজে আমার কেটা 3 স্টেজ হলেই চলবে, 3 বা মোর। এখন কোয়েশ্চেন হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে তাহলে আমি রেজিস্ট্যান্স ভ্যালুগুলো জানি, কিন্তু যদি আমি 3 স্টেজ বানাই তাহলে আই উইল হ্যাভ সাম ক্যাপাসিটরস and I will have some inductor. তো ওগুলার মান কোথায়? Design. So I have to calculate it. Well, okay, fine. For a 3 stage, how many capacitor and inductor do I need? So let me refer to the diagram, multi-stage diagram, ladder diagram. So let's see right here. So তিনটা স্টেজের জন্য আমার C1 and C3 and L2 এটা প্রয়োজন। And এটা সুন্দর করে টেবিলও দেওয়া আছে, ডায়াগ্রামটা প্রয়োজন নেই, টেবিল দেখলেই বুঝা যাবে। For stage 2, I need this. For stage 3, I need 1 capacitor, normalized value of 1,
another capacitor, normalized value of 1. তার মানে ক্যাপাসিটর দুইটার মান যাই নেই দুটো সমান নিতে হবে ইন রিয়েল লাইফ। আর ইন্ডাক্টর একটা প্রয়োজন হবে যেটা নর্মালাইজ ভ্যালু হবে 2 হেনরি। ওকে, দিস আর নর্মালাইজ ভ্যালু, যে এফ বাই এফ সির মতো রেশিও ভ্যালু আর কি নর্মালাইজ। ওকে, সো আই হ্যাভ ফাউন্ড দোজ। সো নাও লেট মি গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন এগেন, মানে সলিউশন। সো আমি কি কি জানি? আমি ল্যাডার ডায়াগ্রামটা দেখলাম, বুঝলাম যে কতগুলা স্টেজ লাগবে। আমি টেবিল দেখলাম 6.1। আমি জানি যে আমার নর্মালাইজ রেজিস্ট্যান্স প্রয়োজন 1 ওম, যদিও বাস্তবে আই এম ইউজিং 50 ওম। তার মানে সি আর এল এর মানগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমার নর্মালাইজ ফ্রিকোয়েন্সি 1 রেডিয়ান পার সেকেন্ড, ওই ফিগারই দেওয়া আছে। টেবিল 6.1 বলছে নর্মালাইজ রেজিস্ট্যান্স আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ক্যাপাসিটেন্স গুলার মান হবে 1 ফ্যারাড, দুইটা ক্যাপাসিটেন্স হবে C1 and C3, and একটা ইন্ডাক্টর হবে L sub 2 which will have a normalized value 2 Henry. Now in real life my resistance values are both set are loaded জন্য 50 ohms not 1 ohm. And what about my cutoff frequency? FC is 3 kilohertz. So I have to scale it. So স্যার নর্মালাইজ ভ্যালুটা কি স্যার? ওই যে আমরা যেমন f by fc করি, জি স্যার। instead of plotting frequency on the x axis আমরা করি কি f by fc প্লট করি, করে বলি যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা কোন জায়গায়, where f by fc is 1। হ্যাঁ, এটা আমরা কেন করি? কারণ ওই যে আমি বলেছিলাম আগে একবার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ এত বড়, আমি যদি সব ফ্রিকোয়েন্সি প্লট করছি এক্স অ্যাক্সিসে, আই ক্যানট সি ভিজুয়ালাইজ অন দ্য গ্রাফ। ওই জন্য নর্মালাইজ করা, রেশিও করা স্যার আর কি। হ্যাঁ, বেসিক্যালি রেশিও। নর্মালাইজ মানে তো রেশিও করা। হ্যাঁ, রেশিও করা। আর স্যার ওই যে স্টেজ ওয়াইজ স্যার কিভাবে ক্যাপাসিটর ইন্ডাকটেন্স গুলা বেড়ে যাচ্ছে স্যার, যদি আরেকবার বলতেন। স্টেজ ওয়াইজ বেড়ে যাচ্ছে এটা ওই যে একটা টেবিলের মধ্যে স্যার C1 C2 C3 ওটা। আমরা তো বুঝলাম যে আমরা কিভাবে আমরা 3 স্টেজ পাচ্ছি, রাইট? জি স্যার। And you said আচ্ছা 3 স্টেজের বেশি নিলেও তো ভালো। হ্যাঁ, you can select 4 or 5, no problem, but you have to remember if you select 4 and 5 you'll be losing out some more of the signal, কারণ ওই যে কাট অফের আগে থেকে অ্যাটেনুয়েশন। আচ্ছা, so let's take 3. In that case বলে দিচ্ছে যে you have to take one capacitor of normalized value 1, another capacitor of normalized value 1 farad, and you will select one inductor of value 2 Henry. Using these 3 and your স্যার এই টেবিলটা কি ইউনিভার্সাল স্যার সব ম্যাথের জন্য? হ্যাঁ, ওই জন্যই তো নরমালাইজ। ও আচ্ছা, ওই জন্যই নরমালাইজ। জি স্যার বুঝতে পারছি। And এই 1 আর 2 কিসের সাপেক্ষে? যদি আমি রেজিস্ট্যান্স গুলা নেই 1 ওহম নেই। জি স্যার বুঝতে পারছি। কিন্তু রিয়েল লাইফে তো 1 ওহম নাও নিতে পারি আমি, যদি আমার কাছে থাকে 50 ওহম, কারণ লোড তো আমার হাতে না, ঠিক না? লোড রেজিস্ট্যান্স তো আমার যদি 100 থাকে, 50 থাকে, 500 থাকে, এইটার সাথে তখন এইগুলা ওইটার সাপেক্ষে এগুলো চেঞ্জ করতে হবে। সো ইটস এ ডিজাইন প্যারামিটার আর কি, রেকমেন্ডেশন, বাট ইট ইজ ইউনিভার্সাল। ওই জন্য এটাকে তোমার নর্মালাইজ করা। ওকে, সো যেটা আসলো তারপরে, সো লেটস ব্রিং ব্যাক টু হিয়ার। তো যেটা আসে এখানে আসলো। সো দেন নর্মালাইজড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো 1 রেডিয়ান পার সেকেন্ড, আর ইন রিয়েল লাইফ মাই কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ 3 কিলোহার্টজ। Normalized resistance 1 ohm, real life is 50 ohms. So using these two, I have to calculate my L and the C. The L to jeta I want to find, that will be my original scale one. So L2 jeta amader dewa ache seta holo je 2, so ekhane you put 2. R jeta amader dewa ache for resistance, which is 1, and এখানে FC যেটা না, sorry, R is your new one, so 50 ohm, so you change that, and C
2 pi fc না, এই fc এর জায়গায় you now put 3 kilohertz and you will get the real value of the inductor to be used. ওরা বলেছিল 1 ওহম রেজিস্ট্যান্সের জন্য ইন্ডাক্টর ইউজ করতে হবে 2 হেনরি। সো যদি আমি এখন আমার রেজিস্ট্যান্স চেঞ্জ হয় এবং আমার কাট অফ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, তাহলে আমার কত মানের ইন্ডাক্টর ইউজ করতে হবে? 5.3 মিলি হেনরি। ওকে, সিমিলারলি ক্যাপাসিটেন্স, ওয়েল ক্যাপাসিটেন্স দুইটাই তো সমান, সো ইটস দ্য সেম। আমি যে কোনো একটা ক্যাপাসিটর ক্যালকুলেট করলেই হয়, ঠিক না? C1 equal C3 equal 1 farad. So আমি একটা করলেই that is good now. So let me just bother about this. Let's forget about this part. So C1 টা আমার এখন যে নতুন C টা বের করতে হবে, তো আমার C1 টা ছিল 1 farad, আমার FC 3 kilohertz, আর ভেরিয়েবল কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের রিয়েল মান কত? 50. So if you put 1, 50 and 3 kilohertz. Oh, acha, by the way, that's a mistake. You don't put 3 kilohertz, you put 3000 hertz. Mind it. Keno? Because SI unit, right? Farad is SI unit. So you put C1 equal 1 farad. Fine. Frequency, resistance, 50 ohms. Fine. SI unit, put it 50. But do not put 3 kilohertz, 3 in FC. No, you put 3000. এখানেও same. You see, F by FC, they did not do 30 by 3000, although একই আসবে because ratio, but they converted it to the SI unit, যেটা হলো real unitটা. So you put here FC, এখানে FC, not 3 kilohertz, but 3000 hertz. Then you do the calculation, you will get the actual ক্যাপাসিটরের ভ্যালু, ক্যাপাসিটেন্স। এন্ড এটা এরকম আসবে না, এটা আসবে 106 times 10 to the power minus 6 farad, then you convert that to microfarad. So then you have found the inductor and capacitor. You already know the resistor, so you have your Butterworth filter. With this Butterworth filter, you can filter frequencies greater than 3 kilohertz, and at 30 kilohertz, you can have at least 60 decibel attenuation or greater. That is your design. And এটা ডিজাইন কেন বল? বিকজ আমার উপরে চয়েস, আমি 3 নিব কিনা। আমি যদি নিতাম 4, it's still okay, because they said what, at least 60 decibel. So 4, 5 নিলে পরেও তো আরো বেশি আসে, 80 ডেসিবেল, 100 ডেসিবেল কাট অফ হয়, মানে অ্যাটেনুয়েশন হয় at 30 kilohertz. So you can actually select those also. You have full freedom of selecting that. If you select, you justify. It's a design. So এটার actually কিন্তু একটা আনসার নেই. This is just one of the answers. But আমরা কম সাধারণত রাখার চেষ্টা করি এই কারণেই যে বেশি নিলে পরে যে আগের থেকে ফিল্টার স্টার্ট হয়ে যায়, তো কাট অফের আগের থেকে you lose some of the signal amplitude, ওই জন্য। তা আশা করি এইটা, আমি একটু ফাস্ট যাই বিকজ অলরেডি 9:30 বাজে, তো বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। I think I will need to sit another time also because we have স্যার আমাদের একটা চ্যাপ্টার বাকি ছিল স্যার। স্যার ওইটার মানে কোন কোন অংশ একটু পড়তে হবে একটু বলে দিলে ভালো হতো। পড়ানো লাগবে না আজকে স্যার, কিন্তু মানে কোনটুক দেখতে হবে বললে একটু ভালো হতো। সেন্সরে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করব যে আমি ওটা একটু আরেকটু দেখাই দিই, and then I want to actually sit because ওরকম করে তো ছেড়ে দেওয়া যাবে না, but I can tell you to review it, then I can again sit maybe tomorrow. পরশুদিন কি পরীক্ষা আছে সানডেতে? সানডেতে মনে পরীক্ষা নাই না, তাহলে কালকে যদি ইফ ইউ গিভ মি টাইম, বিকজ এই আগের জিনিসগুলো তো ক্লিয়ারিফাই, অনেকটা কোয়েশ্চেন থাকে এই জন্য। ওকে, সো এখানে আমরা লাস্ট যেটা করেছিলাম যে সেন্সর, না? সেন্সর ইজ দ্য পার্ট উই ওয়ার ডুইং, এটারই মেইন। আমরা এখানে স্যার, জি স্যার সিলেবাস তো অনেক বড় হয়ে গেছে স্যার, এতটা প্রেশার তো নেওয়া পসিবল না স্যার, ছুটিটা এতটা নাই স্যার। এইটাই লাস্ট, আর এটার মধ্যে এটার পরে নাই। তবে আফটার দিস এটা আমি ডিসকাস করে দেন আই মানে স্যার এত বড় সিলেবাস কভার কেমনে করব স্যার? হ্যাঁ,
হচ্ছে যে আমাদের কিন্তু এই মানে আপনার এই সাবজেক্টটা স্যার, এই সাবজেক্টটা হচ্ছে এই যে মানে ভাইটাল পার্ট গুলো কিন্তু এই লাস্টের দিকে মানে পিএল এর এই শেষের দিকে এসে স্যার কভার করতে হচ্ছে স্যার। যেমন হচ্ছে স্যার এই এখন যে টপিক পড়াইতেছেন, তারপরে সেন্স আমি 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 অ্যাকচুয়ালি শুনতে মানে ব্রেকিং আপ আর ম্যানুফ্যাকচারিং আর স্যার এটা যে 361 স্যার যে এই সাবজেক্টে স্যার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো স্যার ক্রিটিক্যাল যে জিনিসগুলো সব স্যার অনেকটা শেষের দিকে কোর্সের শেষের দিকে পড়ানো হয় তো স্যার এখান থেকে একটু ইম্পর্টেন্ট যদি স্যার যে 361 স্যার যে আপনার পার্টে এখান থেকে যদি স্যার কিছু মানে ইম্পর্টেন্ট পার্টগুলো বলে দিতেন স্যার চ্যাপ্টার ওয়াইজ তাহলে আমাদের একটু বেনিফিট হতো স্যার। হ্যাঁ হ্যাঁ আমি করব। আমি এই জন্যই যেটা যে এটা আমি শেষ করে দেন আমার কাছে চেয়েছে যে কয়েকজন চেয়েছে যে প্রবাবিলিটি পার্টটা রিভিউ করতে, তো এটা করব। আর হলো আমি বলে দিব, আই উইল গিভ ইউ সাম সাজেশনস অন হুইচ আর স্যার যে আরেকটা ক্লাস যে নেবেন বলছেন এটা কি স্যার আগামীকালে নিয়ে নেবেন? নিলে ভালো হয়। ইফ ইউ স্যার যত তাড়াতাড়ি নেওয়া যায় তত ভালো স্যার, কারণ আর অ্যাকচুয়েটর বাদ দিয়ে দেন, শুধু সেন্সর রাখেন সিলেবাসে। আমাদের অ্যাকচুয়ালি সেন্সরের মেইন পার্টটাই আমরা অ্যাকচুয়েটরের ওইটার মধ্যে অ্যাকচুয়ালি যে জিনিসটা এটা হলো সমস্যাটা হচ্ছে আসলে তো একসাথে ওইটাই হয়ে গেছে প্রবলেম। স্যার বুঝতে পারছি স্যার, অ্যাকচুয়ালি ঠিক যতটুকু না পড়লেই মানে আরো যে একটা চ্যাপ্টার বাকি আছে যে চ্যাপ্টারে অ্যাকচুয়ালি যতটুকু না পড়লেই না স্যার, কজ স্যার সবকিছু একসাথে অ্যাকুমুলেট করে কভার করা একটু টাফ হয়ে যাচ্ছে স্যার, একটু না আসলে অনেকটাই টাফ হয়ে যাচ্ছে স্যার। তো স্যার যতটুকু সবচেয়ে পড়লেই না ওই জিনিসগুলো একটু যদি ফোকাস করতেন তাইলে ভালো হতো স্যার। হ্যাঁ সবচেয়ে বড় জিনিস কি স্যার, শুধু মানে আপনার পার্টটা মানে আমাদের সায়েন্সের পার্টটা করতে হবে। হ্যাঁ আমারটা তো জাস্ট একটা সাইড, ঠিক না? আর একটা সাইড আছে হলো আতিফ সাহেবের পার্ট, প্লাস ইউ হ্যাভ অলসো আদার কোর্সেস অলসো। স্যার আবার স্যার অনেক বড় হয়ে যাচ্ছে মাত্র স্যার 2 দিন বন্ধ পাবো, মানে একবারে টাইম নেই। এই এক্সামের সাথে কোনো গ্যাপও দেয়নি। আমি তাহলে এটা করি। হ্যাঁ 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 আর এক্সামটা তো যে করোনার জন্য চেঞ্জ হয়ে গেল। আমি যেটা করি, আই ফুলি আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। আমাদের সবার জন্যই আসলে ডিফিকাল্ট, বিকজ আমাদেরও কোনো এক্সপিরিয়েন্স নাই যে করোনার মধ্যে, মানে দিস ইজ আ রেয়ার সিচুয়েশন, রাইট? এনিওয়েজ আমি যেটা করি, আই উইল রিভিউ অনলি দ্য পার্ট ফ্রম দ্য সেন্সার্স অ্যান্ড অ্যাকচুয়েটর যেটা ইজ ইম্পর্টেন্ট ফর দি এক্সাম। হ্যাঁ, অ্যান্ড আই উইল অনলি ডিসকাস দ্য পার্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। আর কালকে আমরা একটা ক্লাস নিয়ে এটাও শেষ করে ফেলি, এন্ড কালকের ক্লাসে আমি এটাও তো শেষ হলো, প্লাস আমি প্রত্যেকটা চ্যাপ্টারের কোন পার্ট গুলো ইম্পর্টেন্ট আই উইল অলসো টেল। তাহলে আমাদের সিলেবাস শেষ এন্ড সাজেশনও হয়ে গেল। হ্যাঁ, and then you study this important part. স্যার ম্যানুফ্যাকচারিংটাও বলে দিন। আর তারপরে হলো 20 তারিখ বা 21 তারিখে যখন আবার আমরা ক্লাস করব, তখন যদি কোয়েশ্চেন থাকে প্রবাবিলিটি বা অন্যটা, ওইটা আমরা করব। আর আরেকটা রিকোয়েস্ট ছিল স্যার, ওটাও তো বড়। হ্যাঁ স্যার একটা রিকোয়েস্ট ছিল আমাদের সবার পক্ষ থেকে স্যার, যে স্যার এই যে 361 এবং 333 স্যার, এখানে অ্যাকচুয়ালি আমাদের মানে ক্লাস পারফরমেন্সের নাম্বারটা যদি হচ্ছে স্যার মানে ফুল নাম্বারটা দেওয়া যেত তাহলে স্যার ভালো হতো স্যার। যেমন 361 এ মোস্ট প্রবাবলি স্যার মানে ক্লাস পারফরমেন্স যে 15 আউট অফ 15 দেওয়া হয়নি স্যার। আবার হচ্ছে আপনার স্যার এমই 333 যেটা, সেটা তো স্যার ক্লাস পারফরমেন্স 20 নাম্বার স্যার, 20 নাম্বার কিন্তু স্যার মানে কাইন্ড অফ হিউজ মার্ক স্যার। এটা যদি অ্যাকচুয়ালি মানে ফুল প্রোভাইড করা যেত তাহলে মানে ভালো হতো। আই মিন সবাই কিন্তু স্যার মানে 100% ক্লাসে অ্যাটেন্ড করছে এবং ক্লাসও করছে, এন্ড অ্যাকচুয়ালি স্যার এই জিনিসটা একটু কনসিডার করলে ভালো হয়। হ্যাঁ, এই দুইটা জিনিস তো আমার হাতে না একা, মানে অ্যাটেন্ডেন্স আমার সেকশনটা তো আমার হাতে, আমি অ্যাটেন্ডেন্স জি স্যার, অ্যাটেন্ডেন্স তো স্যার 100% থাকলে স্যার 20 আউট অফ 20 যেহেতু 4 ক্রেডিটের সাবজেক্ট স্যার। হ্যাঁ, ওটা তো অটো হিসাব হয়ে যায়। হ্যাঁ, সায়েন্স স্যারকেও ওভাবে বলা হয়েছে স্যার, যদি হচ্ছে আপনার ব্যাপারটা আপনি এভাবে দেখে যদি একটু স্যার সহ আলোচনা করতেন। হ্যাঁ আমি আলোচনা করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে সায়েম সাহেব আছেন, ওই ক্ষেত্রে আতিফ আছেন, তো পারফরমেন্স মার্কটা আসলে দুজনের একসাথে করে, মানে এটা আমার খালি একার হাতে না। 333 তো স্যার এট লিস্ট আপনার মানে হাতে স্যার, আপনি যদি সায়েম স্যারের সাথে একটু কনসাল্ট করে ওভাবে নাম্বারটা দিতেন স্যার। আচ্ছা, আমি ওনার সাথে কনসাল্ট করতে পারি স্যার। 4 ক্রেডিট তো স্যার ওটা মার্কটা অনেক সিগনিফিকেন্ট ভ্যারি করে স্যার।
হ্যাঁ অনেকে অনেক কম দেওয়া হয়েছে, এর জন্য একটু স্যার বেশি ঝামেলা করে হয়েছে। মানে I can স্যার এটা কম দিলে স্যার কোনো কারণ তো আমরা জানি না স্যার কেন কম দেওয়া হয়, আর কমে যায় স্যার অনেক। স্যার 3 তে 4 ক্রেডিটের। হ্যাঁ স্যার আর একটু সিটি 2-3 এর নাম্বার যদি একটু আমরা মানে আগে আগে জানতে পারতাম তাহলে বোঝা যেত যে অ্যাকচুয়ালি আমাদের কত নাম্বার দরকার এবং কিভাবে প্রিপারেশনটা নিতে পারলাম। আচ্ছা মানে ওই যে ইয়েতে আমি তো বসিয়েছি মনে হয় একটা মিড টার্মে, ঠিক না? জি স্যার, জি স্যার। ঠিক আছে, আমি তো ওগুলাও বসাই দিব ইনশাআল্লাহ সামনের সপ্তাহে, ইনশাআল্লাহ সানডে বা মানডের মধ্যে ইউ উইল হ্যাভ অল দোজ দেয়ার। আমার সাইম সাহেবের ওটা দিয়েছেন, আর তারপরে আমার ওনার সাথে একটু ডিসকাস করতে হবে অ্যাবাউট দি পারফরমেন্স। কারণ আমরা আবার সমস্যা হচ্ছে যে সবাইকেই ফুল দিতে পারবো না, দেয়ার আর সাম রেস্ট্রিকশনস অ্যান্ড গাইডেন্স, ওখানেও কিছু ইনস্ট্রাকশন আছে ওখানে। তো এই আর কি, এখন ওনার সাথে বসে এবং ওই ক্ষেত্রে আতিফের সাথে বসে ইয়ে করে, তো দ্যাট ইজ নট অনলি ইন মাই হ্যান্ড, ওইভাবে করতে হবে আর কি। হ্যাঁ, আল ট্রাই যে যেটা সবার জন্য, স্টুডেন্টদের জন্য ইউজফুল হয় এরকম, বাট সব ক্ষেত্রে আমার হাতে নেই আর কি। ওকে, সো তাহলে এই ডিসিশন থাকলো। কালকে তাহলে আমরা একটা ইয়ে করে, আজকে আমি একটু জাস্ট এই পার্টটা একটু ডিসকাস করে, কালকে তাহলে আমরা ফাইনাল সেন্সার পার্ট ডিসকাস করে এন্ড দেন আমাদের চ্যাপ্টারের মেইন ইম্পর্টেন্ট সাজেশন গুলো আমরা বলে দিলাম, এই তাহলে শেষ হয়ে যাবে, ঠিক না? ঠিক আছে। আর ম্যানুফ্যাকচারিং এর রিভিউ একজন বলল, ম্যানুফ্যাকচারিং এর রিভিউ আমরা কবে করব? when is the manufacturing exam? ওটা তো তার সিলেবাস কভার কিছু না, এটা তো শেষ হয়ে গেছে, বাট ওইটার এক্সামটা কবে? স্যার এটার আগেরটাই স্যার, 23 তারিখের আগে, 20 তারিখ স্যার। তাহলে 20 তারিখের আগে একদিন রিভিউ করতে হবে না সাজেশন গুলা, যে কোনগুলো স্যার 20 তারিখের আগে তাহলে স্যার হলো 16 তারিখ স্যার, 16 তারিখ রাতে অথবা 17 তারিখ সকালে, এইভাবে স্যার। 16 তারিখে একটা এক্সাম যে স্যার, এই জন্য। ঠিক আছে, ওকে, তাহলে ইউ লেট মি নো তোমাদের সবার কমফোর্টেবল টাইমে, and include also the military officers and everyone, তাদের যদি কোনো অন্য রিকোয়ারমেন্ট না থাকে বা এঙ্গেজমেন্ট না থাকে, ওইভাবে করে দুই সেকশনে when is comfortable time আমাকে বললে আমি ওইভাবে I try to accommodate all of you, no problem, unless আমার অফিসের কোনো কিছু যদি না বলে আমি এটা করতে পারবো, কোনো ইয়ে না হলে, সকালে না হলে সন্ধ্যায় বা রাতে আমি পারবো ইনশাল্লাহ। স্যার ম্যানুফ্যাকচারিং স্যার ধরে রাখেন স্যার 16-17 স্যার, এখন আপনার যে কোনো একটা সুইটেবল টাইমে স্যার দিতে পারেন স্যার। হ্যাঁ, তাহলে ওইটার আগে যদি আমাকে একটু বলো, মানে এখন তো এত পরে টাইম তো দিতে পারবো না, ওইটার 2-3 দিন আগে আমাকে বলো, তাহলে হয়তো আমি সেট করতে পারবো টাইম। হ্যাঁ জি স্যার। 16 তারিখ হলে আমার সাথে 12-13 তারিখে একটু কথা বলে I'll set the time. এত আগের থেকে I cannot promise fixed time. কালকে একটু স্যার চ্যাপ্টার ওয়াইজ 361 এর সাজেশন I will কালকে কি চ্যাপ্টার কি, মানে স্যার এই 361 এর স্যার একটু প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিকস গুলো বলে দিন স্যার। বুঝছি না স্যার 361 এর জন্য। হ্যাঁ কালকে জি স্যার 361 এর জন্য, হ্যাঁ রাইট, ইয়া এক্স্যাক্টলি, সিলেবাসটা একটু স্যার গো থ্রু করেন স্যার, ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে প্রিপারেশন। হ্যাঁ রাইট, দ্যাট আই উইল ডু, যে ইউ নো এটাতে যা যা আছে আর কি, এই আমার সেকশনে 361 এ মেইন জিনিসগুলোর সাজেশন কালকে দিয়ে দিব। ওকে, অলরাইট, তো কালকে আমাকে মোস্তফা একটু ফোন দিয়ে ইয়ে করে আমাকে জানাও কখন, ইউ পিপল ডিসাইড ফার্স্ট এন্ড দেন লেট মি নো, ওইভাবে আমি করতে পারবো, নো প্রবলেম। তাহলে আমি আজকে তাহলে এটা একটু রিভিউ করে শেষ করি, হ্যাঁ, দেন কালকে আমরা ফাইনাল পার্ট 2 করে ফেলবো। সো ইনিশিয়াল আমরা লাস্ট টাইম যে একটা সেন্সর দেখেছিলাম সেটা ছিল পোটেনশিওমিটার। আমরা বললাম যে পোটেনশিওমিটারস ক্যান বি বোথ a sensor and also an actuator. Usually সেন্সর হিসেবে ইউজ হয়, কিভাবে হয়, বেসিক্যালি আমরা পোটেনশিওমিটার দিয়ে আইদার মুভমেন্ট অর অ্যাঙ্গুলার রোটেশন, অ্যাঙ্গুলার মুভমেন্ট বা লিনিয়ার মুভমেন্ট মাপতে পারি। হ্যাঁ, when you slide a metal object in between inside a coil having electricity through it, এটার কারণে এইটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড ডিস্টার্ব হয়, and from there you can sense actually how fast and how much of this material is moving. So this is one way. আর রোটেশনালটা থিটা, how do we do this? আমরা দুইটা রাখি, একটা হলো ইনপুট ভোল্টেজ, যে ভোল্টেজটা ইজ কানেক্টেড অ্যাক্রস
a wire. Okay. Our output voltage is connected to one end of the wire and the other one is connected to the center, which is connected to a contact. A contactটা is a moving contact. হ্যাঁ, সো যেটা হলো ইনপুট ভোল্টেজটা ঠিক আছে, আউটপুট যে ভোল্টেজটা দ্যাট উইল ডিপেন্ড অন এই কন্ট্যাক্টটা কোথায়। যদি এই কন্ট্যাক্টটা আমি একটু এঁকে দেখাই, যদি এই কন্ট্যাক্টটা সে ইজ হিয়ার, then output will actually read 0 because it short circuit হয়ে গেছে E0 এর জন্য। But if say the output contact is here, E0 will read same as EI because the current has to go all the way through the cable and then out, right? So a pointer যদি এখানে থাকে, this has to go all the way through and then out. So then voltage drop across the whole wire will be measured, which is actually EI. So E0 will be EI. আর যদি মাঝামাঝি কোথায় থাকে যেমন এখানে, তাহলে এখান টু এখানের যে ভোল্টেজ ড্রপ এটা তো EI, বাট এখানে যদি মাঝামাঝি থাকে এই কন্ট্যাক্টটা, তাহলে হচ্ছে কি you are actually E0 will be equal to the voltage from here up to here. So the voltage drop across this length of the wire. So E0 will read less than EI. তার মানে এই অ্যারোটা মুভিং কন্ট্যাক্ট যদি এখানে থাকে E0 0, এখানে থাকলে E0 হবে EI এর হাফ, এখানে থাকলে E0 হবে EI এর সমান। So I can sense the angle, right? থিটাকে আমি যদি এখানে 0 বলি and then I calibrate in the same way, then maybe this is 270 or 280 degrees or something. So moving contact কোথায় আছে সেটার উপরে EI, E0 আর EI এর রেশিওটা হবে। হ্যাঁ, তো এভাবে আমি বলতে পারি যে কতখানি অ্যাঙ্গেল রোটেট করছে। So that is how we can do the potentiometer also. So এভাবে rotational potentiometer and sliding potentiometer করা সম্ভব। So displacement sense করার দুই রকম, and you can see this is the rotational one with the moving part, this is the sliding one, and আজকাল even conductive plastic and conductive ceramic দিয়ে বানানো হয় to make it less heavy, আগে এগুলা metal দিয়ে হতো। So this is the part, the inductor part up to here, or another part that is important for our exam হলো এইটা মেজারমেন্ট অফ, ওইটা গেল হলো মুভমেন্ট আর ভেলোসিটির সেন্সিং, ঠিক না? মুভমেন্টের সাথে তো ভেলোসিটি ইজ রিলেটেড। মুভমেন্টটা কত তাড়াতাড়ি হয়েছে, দ্যাট ইজ ইয়োর মেজারমেন্ট অফ ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কতখানি ডিগ্রি নড়লো, কয় ডিগ্রি নড়লো, ইন হাউ মাচ টাইম, দেন ইউ হ্যাভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ফাইন। হোয়াট ইজ দ্য আদার থিং রিমেইনিং ইন মোশন? Displacement, velocity, acceleration. So the other thing remaining is acceleration. আর অ্যাক্সিলারেশনের সাথে একটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনন রিলেটেড, দ্যাট ইজ ভাইব্রেশন। কারণ acceleration is related to something like speeding up and slowing down. If you think of vibration, it's the same thing, right? Going up and down, oscillating, but to and fro. So you're speeding up, slowing down, speeding up, slowing down, speeding up, slowing down. That is vibration. So acceleration এর সাথে vibration জড়িত, এবং সাধারণত আমরা accelerometer দিয়ে vibration measure করে থাকি। Which type of vibration? The mechanical type, হ্যাঁ, not the acoustic type. মানে acoustic type যেটা হলো সাউন্ডের ভাইব্রেশন, সেটা তো আমরা মাইক্রোফোন দিয়ে করতে পারি। কিন্তু মেকানিক্যাল ভাইব্রেশন যেমন ইঞ্জিনের ভাইব্রেশন হচ্ছে, কাঁপছে, কম্পন হচ্ছে, বা ভূমিকম্পর কম্পন হচ্ছে, those kind of mechanical vibrations we usually measure using an accelerometer. আজকাল মানুষের লেজার দিয়েও করে, লেজার ওয়েভ বাউন্স করেও করতে পারে, বাট দ্যাট ইজ মোর অ্যাডভান্সড। সো দি ইউজুয়াল ওয়ান ইজ উইথ আ accelerometer. সো এই জন্য acceleration আর vibration measurements are related. So that's the third one with the sensor that we're reading. আচ্ছা, সো
What is the fundamental aspect? এখানে সুন্দর করে দেখানো আছে. You can see right here. You have basically a mass that is the core, and it can rotate and go about a point depending upon your input and output signal. And related to that, how you are rotating the shaft, the angle, you can produce, you have a measure of the voltage. হ্যাঁ, তো কিভাবে কাজ করে এই জিনিসটা আমি আসছি, তার আগে আমি দেখাই যে এটা কোথায় প্রয়োজন। এটার একটা প্রয়োজন হচ্ছে সেসমিক ট্রান্সডিউসার, যেটা আমরা দেখব, হ্যাঁ, which is related to earthquake and movement. Okay, so let me get back here. এবং সেসমিক ট্রান্সডিউসার একটা মজার জিনিস হচ্ছে, আমাদের একদম প্রথম থেকে যখন আমরা ডাইনামিক সিস্টেম নিয়ে পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম. You see, inside a seismic damper, you have a mass, spring, and damper. Just like you have mass, spring, damper in a vehicle system also. So, আমাদের ওই familiar জিনিস নিয়ে আমরা আবার পড়বো. That is the thing. So, let me just discuss this part for today. কালকে আমরা seismic করলে, it will be end of our syllabus. So, where is measurement required for acceleration? For variety of purposes. একটা হচ্ছে যেমন মেশিন ডিজাইনে প্রয়োজন, হ্যাঁ, আমরা যদি ভাইব্রেশন এন্ড এক্সিলারেশন ঠিক মতো ডিজাইন করে না বানাই, তাহলে কি হবে? রানা প্লাজা। আমি বলি যে আমাদের এটা সবচেয়ে বড় ট্র্যাজেডি আর কি না রিসেন্ট হিস্ট্রিতে, যেটা রানা প্লাজা। ইটস আ ভেরি ট্র্যাজিক ইনসিডেন্ট, অ্যান্ড ওয়ান অফ দ্য রিজন ওয়াজ বিকজ তারা এই যে জেনারেটর গুলা উপরে রেখেছিল, অ্যান্ড দে কজ লট অফ ভাইব্রেশন, যেটাতে লেড টু দ্য হোল বিল্ডিং এর কোল্যাপস। সো ইটস আ হিউজ থিং। গাড়ির ক্ষেত্রে, ইঞ্জিনের ক্ষেত্রে, বা এনি পাম্পিং সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি প্রপারলি শ্যাফট অ্যালাইন করে যদি না বানাই, we will have excess vibration and this will lead to breakdown. আর আরেকটা সিচুয়েশন আছে গাইডেন্স সিস্টেম। গাইডেন্স সিস্টেমস এর প্রয়োজন, বিকজ আমি একটা কোনো কিছু, একটা ড্রোনকে, একটা অটোনোমাস ভেহিকেল, এরকম কোনো কিছু, বা ইভেন গাড়ির জিপিএস, ইফ আই ওয়ান্ট টু গাইড, I have to know the vehicle's position, velocity, but I also have to know its acceleration. Acceleration was very important. So that is the reason why acceleration measurement is also important. Range of application আছে acceleration and vibration, and therefore different type of transducers and sensors are used. আমরা যেটা সেসমিকটা দেখবো সেটা হচ্ছে মাস ড্যাম্পারের, আর বাজারে আছে যেমন you can buy small piezoelectric transducer, যেটা শেক করলে পরে electric voltage, and from there আজকাল আরো অ্যাডভান্সড আছে, anything that is vibrating, you shine laser light on it and you bounce the laser light. So if it is moving back and forth, laser light যখন bounce করে আসে, তখন ডপলার ইফেক্ট হয়। ওই যে if the object is moving towards, তখন laser lighter frequency বেড়ে যায়. If it is moving away from you, then ওই সময় laser lighter frequency-টা কমে যায়. So depending upon, বা wavelength বেড়ে যায়. So depending upon this change is detected by a sensor বা receiver, যেটা laser lighter source-এর পাশে থাকে। ওইটা measuring this change, it can tell you যে ওইটার কিরকম vibration and acceleration হচ্ছে। So shining laser light is another way to do it. এটা ইউজ করা হয় রিমোট অ্যাপ্লিকেশনে, যেখানে ইউ ডোন্ট ওয়ান্ট টু টাচ দি অবজেক্ট দ্যাট ইজ ভাইব্রেটিং, বিকজ মেবি ইটস ডেঞ্জারাস, ওই কারণে, বা ইট মে ডিস্টার্ব দ্য সিস্টেম, ওই ক্ষেত্রে লেজার ইউজ করা হয়। সো এগুলার ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস গুলো এখানে শেখানো হবে, এগুলা নেই আইডিয়া আর কি। সো ওয়ান ইউ সি রাইট হিয়ার is where you have you are converting a mass, rotational mass, moving into, you have wire with potential on it. So you have input wire and output wire. Depending upon how you rotate this, it disrupts this field. A current magnetic field, it gets disrupted, so you get a different output signal.
And if you plot it, depending upon the angle of rotation of the shaft, you get different voltage output. So that is one type of sensor that you can use for acceleration purpose also. Fundamental aspects and measurement. So seismic transducer. So this is the one we will discuss next time. আমি just এটার initial আইডিয়াটা দিয়ে রাখি, এটা আর এটার initial আইডিয়াটা দিয়ে রাখি. So let us start with this, তারপর আমি seismicটা যাচ্ছি. If you notice carefully, এটা একটা shaftটা এই অবজেক্টের সেন্টারেই, বাট ইফ ইউ নোটিস কেয়ারফুলি, হ্যাঁ, যে এই যে মাসটা এটা কিন্তু এক্সেন্ট্রিক, মানে এক সাইডে, ঠিক না? এটা এই যে মাসটা এটা কিন্তু সেন্টারে না, এটা দেখতে কিন্তু এরকম না, মানে ইট ডাজন্ট লুক লাইক দিস, ইটস নট সেন্টার্ড লাইক দিস, না এরকম সেন্টারে না তো, বা এরকম না, এটা একপাশে সরানো। সো এই টাইপের অফ সেন্টারকে আমরা বলি এক্সেন্ট্রিক মাস। তো ইফ ইউ থিঙ্ক অফ একটা শাফটের মধ্যে যদি একটা এক্সেন্ট্রিক মাস থাকে যেটার এক পাশে বেশি আরেক পাশে কম, আমি যদি শাফটটা ঘোরাই, তো এই মাসটা যখন রোটেট করবে শাফটের মধ্যে কি হবে? এনিওয়ান? আমরা কিন্তু এই জিনিসটা করি। Have you done mechanics of machinery course? Hello? স্যার শাফটটা একটু বাকলিং করবে স্যার। হ্যাঁ, রাইট, বাকলিং অফ শাফট। এটা এই যে মেকানিক্স অফ মেশিনারি কোর্সে কিন্তু আমরা শিখি এই জিনিসটা। আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে না, ওই যে ল্যাবে একটা সেটআপ আছে স্যার। হ্যাঁ, সেটআপ আছে, রাইট, এক্স্যাক্টলি। সো দ্যাটস হোয়াট ইটস গোইং টু ডু। শাফটটা বাকলিং করবে। সো ইন আদার ওয়ার্ডস, আমি রোটেট করতে থাকলে এই শাফটটা উইল গো আপ এন্ড ডাউন, ইট উইল বাকল, ইট উইল কিপ অন বাকলিং। তার মানে ইট উইল বি ভাইব্রেটিং, ইট উইল বি এক্সিলারেটিং। So this is one way you can generate and measure acceleration also. So এই shaftটা কিসের সাথে কানেক্ট করা আছে, সেখান থেকে I can have an idea of how fast or slow it is accelerating or rotating. So রোটেশনের একটা আইডিয়া হবে, and আইডিয়াটা হলেই তো হলো না, I have to feed the computer this information. So কম্পিউটারকে ইনফরমেশন ফিড করতে হলে এটা ইলেকট্রিক্যাল হতে হবে. So we input a voltage or we wait for the output voltage from there. If it is a metal mass that is rotating, it will disrupt the magnetic field, so output voltage will be different and you will have an oscillating voltage. This voltage je wavelength eta change hobe depending upon how fast you're rotating. So using this setup, you can identify whether the shaft is rotating and how fast it is rotating, whether it is speeding up rotation or slowing down rotation. Eta amar kon jagay use hote pare? Any place where we have rotating shafts. So eta power plant hote pare, eta kono engineer jonno hote pare. Any of these places we can use. So it's a simple setup, but very nice output we can get from here. আর আজকে এটা করাই শেষ। I just want to discuss this much and then finish for today. আরেকটা যেটা হয় যে seismic. Now seismic এর একটা হচ্ছে ভূমিকম্প, seismic activity যেটা, but seismic transducers basically are acceleration sensors. এরা acceleration sense করে। যেহেতু ভূমিকম্প বা এরকম ভাইব্রেশনের ক্ষেত্রে acceleration-ই হয়, so we can use these sort of seismic transducers and sensors for measuring earthquake. But I can use this same setup to measure any other disturbing মানে vibrational activity like this. যেমন মেবি আমি নতুন আমাদের একটা ফ্লাইওভার হলো, গাড়ি ঘোড়া যাচ্ছে, তো কি পরিমাণ ভাইব্রেশন হয়। If I put this on the flyover, I can measure actually the vibration there. বা আমরা একটা কোনো বড় মেবি জেনারেটরের একটা জন্য একটা বড় ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন বা গ্যাস ইঞ্জিন আমরা বসাবো, হ্যাঁ, ইন মেবি পাওয়ার প্ল্যান্ট। তো ওইটা বসায় কতখানি ড্যাম্পিং দিতে হবে, এটা বুঝবো কিভাবে?
we run it and we see how much vibration the float is handling. So then we can reduce it. So that also then we can use this sort of device. The device to basically we put it, device টা actually এতটুকু, ভিতরের জিনিসটাই মেইন, উপরে একটা শিল্ডিং বা সেফটি বক্স, and we put it on the vibrating object. So this is the vibrating object. This is going up and down. So as it's going up and down, a motion টা gets transmitted into this. And usually এগুলো আমরা স্ক্রু বা সাম রিভেট অ্যাটাচমেন্ট দিয়ে আমরা মেশিনের সাথে বা ওই ফ্লোরের সাথে কানেক্ট করি। ইন আদার ওয়ার্ডস, ইট ক্যানট ডিসপ্লেস, মানে এটা তো নড়বে, এটা জাম্প করে উঠে যেতে পারবেন। ইট হ্যাজ টু বি স্টাক টু দ্য সারফেস। সো আই হ্যাভ টু এনশিওর দ্যাট উই ক্যান অলসো ক্ল্যাম্প ইট, নো প্রবলেম। সো ওকে, নাও as this object, vibrating object, say এটা একটা ইঞ্জিনের সারফেস বা একটা মাটি ফ্লাইওভারের উপরে একটা সাইডে বসানো, if it is going up, what happens? This goes up, right? As it goes up, what happens? এখানে তিনটা অবজেক্ট আছে, মাস, স্প্রিং, ড্যাম্পার। মাস is the one that provides inertia. মাসটার তো নিজস্ব inertia of rest আছে, এ তো নড়তে চায় না। So as the floor is moving up, this mass does not want to go up, it restricts. So what happens? It will squeeze the spring and it will squeeze the damper, and this thing will show up on the transducer. Now this transducer can be very simple object, like it can be just, this can be a pen and this can be a moving paper. সো যতবার যে ধাক্কা দিচ্ছে উঠতেছে, আবার নামার সময় কি হবে, এটা যখন নিচের দিকে যাবে, this whole assembly wants to move down, but the mass doesn't want to move down. So it will pull back on the spring and pull back on the damper. So if you have a pen and a paper that is rotating, it will start to scribble. It will start to produce a line up and down. So এটা হলো সবচেয়ে সিম্পল ফর্ম। আর আমি এটাকে আরো কমপ্লেক্স করতে পারি, ইফ দিস ইজ আ ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট উইথ সাম আদার ইলেকট্রিক্যাল ডিভাইস, এটার মুভমেন্টটা উইল বি সেন্সড বাই দিস, and then I can convert that into voltage signal and send it to the computer, and you will get graph of the vibration. So you can get how much the object is displacing, how fast it is moving, and how fast it is accelerating. You have all the data on vibration and motion for the object. সেইভাবে আমাদের একটা যে জিনিস সেটা হচ্ছে রিক্টার স্কেল। সো এই জন্য ওই যে বলে না যে 5 রিক্টার স্কেল বা 7 রিক্টার স্কেলে আর্থকোয়েক, ওইটা হলো রিক্টার স্কেল, and you use this sort of seismograms and seismograph for measuring. Seismographer ভিতরে you actually have a seismic transducer that measures the vibration of an earthquake. But same thing can be used in small size also on any engine or any machine also for measuring vibration. So that's the idea. So কালকে আমরা এটা আরেকটু ডিটেইলে দেখবো, and that is the end of our course. কালকে ইনশাআল্লাহ এটা আমরা ডিটেইলে দেখবো, আর হলো প্রত্যেকটা চ্যাপ্টার বা টপিকে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এটা আমরা ডিসকাস করব। হ্যাঁ, so Mustafa, you please ask your friends tomorrow what time is good, and then you let me know. Inshallah, I will try to also accommodate and finish with the discussion and suggestion also. তো এনি কোয়েশ্চেন, আজকে যে পার্টটুকু আমরা পড়লাম এটাতে কি কোনো কোয়েশ্চেন আছে? আর কারোর কোনো কোয়েশ্চেন আছে কি এই পার্টে? নো কোয়েশ্চেন নাকি সবাই ঘুমায় গেছে? নো স্যার, কোয়েশ্চেন নেই। আচ্ছা আচ্ছা, ওকে, অলরাইট। তাহলে আমি করি, আমি এটা আপলোড করে দিই, আর কালকে মোস্তফা ইউ প্লিজ লেট মি নো, আমি ওইভাবে তাহলে। স্যার যে বৃষ্টি পড়তেছে স্যার, হ্যাঁ ঘুম ধরাটা খুবই ন্যাচারাল। হ্যাঁ সেটাই, ঘুম ধরাটাও এবং আমার ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, আমি ফোনের থেকে ইউজ করছি। তা আমি চেষ্টা করব তারপরেও আজকে আপলোড করার। আমি জানি না আমার কত ডেটা আর বাকি আছে, বাট আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এন্ড গুগল ক্লাসরুমে যারা আসেনি তাদের অ্যাটলিস্ট যেন তারা রেফার করে। হ্যাঁ, ক্লাসটা ইম্পর্টেন্ট, কালকেরটা একটু দেখো যাতে সবাই থাকে, কারণ কালকে সাজেশন দেওয়া হবে, কালকেরটাতে যেন অ্যাটলিস্ট মেজরিটি থাকে ওইভাবে 2 সেকশন থেকে, এটা হলে ভালো, সবার জন্য ভালো। স্যার আগামীকাল কয়টা নেবেন স্যার? আর তোমাদের উপরে, তোমরা কখন হয় বা when all of you decide,
you have a group, তোমরা প্রথমে ডিসকাস করো, বিকজ সাম অফ ইউ আর নট প্রেজেন্ট, তো সবার জন্য একটা ডিসকাস করে একটা টাইম সেট করে তারপরে আমাকে জানায়, and give me a 1 or 2 hour window, মানে আমি হয়তো এক্স্যাক্টলি তুমি যে টাইমটা না ওটা না পারলো অ্যাটলিস্ট 1-2 ঘন্টার একটা উইন্ডো দিও, সো আই উইল ট্রাই টু অ্যাকোমোডেট দ্যাট টাইম whenever is suitable for all. ঠিক আছে? I Yes, want sir. all of you to participate. Yes, sir. কালকেরটা তো শেষ সাজেশন ক্লাস, ঠিক আছে? I also Yes, sir. take help from রিনাত, ও তো আরেকজন সিয়ার, সো দুইজনে মিলে কোঅর্ডিনেট করে এটা একটু করো, and then one of you let me know, তাহলেই হবে। তো give me a phone call, হ্যাঁ? এই আর কি। আমি বাসায় আছি ইনশাল্লাহ, বাইরে গেলেও আমি ওইভাবে বলে আমি চলে আসবো, নো প্রবলেম। ওকে ক্লাস, থ্যাংক ইউ আমার সাথে পেশেন্টলি প্রায় 2 ঘন্টা অ্যাট নাইট বসে ডিসকাস করার জন্য। সো ঠিক আছে, তাহলে আসসালামু আশা আলাইকুম করি স্যার। ইনশাল্লাহ কালকে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। Let me stop the share. Sir, assalamu alaikum, sir. Okay, walaikum assalam. Thank you, Mustafa and Rinat, for also organizing. একটা piece আছে 1 2